আমি কখনো মধুর ক্যান্টিনের ভিতরে যাই নাই। কারণ আমার ভয় কেন লাগতো। ভয় নেই? হ্যাঁ, আচ্ছা। যে ওখানে গেলেই তো ছাত্রদল, ছাত্রলীগ মারামারি, হ্যাঁ? এবং এইখানে আর ওদের ওই কাঠের চেয়ার-টেয়ার ছিল না? মানে সবাই বলত যে চেয়ারগুলো ওই কাঠের যেকোনো যাতে সময় উঠিয়ে যাতে ভেঙে না ফেলতে পারে। আমি যেহেতু আম আওয়ামী লীগ বা বিএনপি কোনটা করি নাই কখনো, হুম, সে কারণে আমার চাকরিটা হবে না ঢাকা ইউনিভার্সিটিতে। অলদো আমি অল দ্যা ওয়ে থ্রু হুম, আমি হুম। ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার ২ টা গোল্ড মেডেল আছে। তারপরে ওরা আমাকে নিবে দিবে না, না, এটা নিবে আমাকে না। ২ পক্ষই ক্লিয়ার করে আচ্ছা, দিয়েছিল। এবারই ১ম আমি দেখলাম যে আমাকে আমার রিসার্চ নিয়ে কেউ প্রশ্ন করছে। আচ্ছা। এবং তার আগে কি ধরনের প্রশ্ন ছিল? ধরেন অমুক বইয়ের কাভারের কালার কি? হুম, তারপরে এর আগে একবার জিজ্ঞেস করেছিল দই। দই বিষয়ে একটা বিশাল লম্বা আলাপ হচ্ছে। আমি আচ্ছা। ভাবছি যে আমি কি করতেছি এখানে বসে, বসে? এখন দই নিয়েই কথা বলে যাচ্ছে। দই নিয়ে অনেকক্ষণ কথা-টথা বলার পরে উনারা বললেন, "আচ্ছা তুমি যাও। রেজিমের হাতে আসলে অনেক বেশি কিছু করার নাই। হুম। সে একবার যখন মেরে ফেলে এর চেয়ে বেশি আর কি করবে?" এরকম লেখা হচ্ছে যে ধরেন কামার আহমেদ সাইমন। কিন্তু তার ওয়াইফ এর নাম সারা আফরিন না লিখে লেখা হচ্ছে মিসেস সাইমন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? বা সাইমন ভাবি। হ্যাঁ? জি, জি। তো আচ্ছা, প্রায়ই হচ্ছে বিভিন্ন জায়গাতে শুনতে হয় আমাকে ভাবি। আর এটা তো সাইবার বুলিং। আপনি ফোনে গালি দিলে আপনিই শুনলেন। কিন্তু যখন সাইবার স্পেস এ সবাই হচ্ছে দেখছে এটা সবাই দেখছে। হচ্ছে। এবং সবাই বলছে যে ও কেন এটা বলতে যাচ্ছে? ও কেন যাচ্ছে? ওকে হুম, থামাও। এই যে সবাই মিলে মেয়েটাকে থামিয়ে দিচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ংকর জায়গা। আওয়ামী লীগের আমলে যে ধরনের বাইনারি তৈরি করা হতো, হুম, হুম। সেইরকম তার উল্টো বাইনারি এখন তৈরি করা হচ্ছে। তাহলে একদম। তো আসলে কনভারসেশন টা কোনদিন হবে না। এখন আমি যদি হত্যাযোগ্য হয়ে উঠি, তখন আমি তো আপনি যদি আমাকে হত্যাযোগ্য করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, তখন আপনার সাথে আমি কনভারসেশন টা কিভাবে করব? শুভ সন্ধ্যা। কামারশালা সিনেমা যখন পেজ থেকে অন্য দিনের উছিলায় আনফিল্টার্ড উইথ সারার আজকের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কামার আহমেদ সাইমন পরিচালিত এবং আমি সারা আফরিন প্রযোজিত ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি অন্যদিন। অন্যদিন ছবিটি কান, লোকার্নো, ক্যামডেনের মতো গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে অনেক গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও এই সেন্সর জটিলতায় এই দেশে এখনো ছবিটা দেখানো সম্ভব হয়নি। বাট খুব রিসেন্টলি আমরা ছবিটার সেন্সর সার্টিফিকেট পেয়েছি এবং খুব শীঘ্রই ছবিটা নিয়ে আপনাদের কাছে আসবো এবং ছবিটা মুক্তি দিতে পারবো বলে আশা করছি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তবে এখন আমি কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি হচ্ছে সবার পরিচিত মুখ সামিনা লুৎফা এবং বন্ধুরা কি ডাকেন নিত্রা বলে। নিত্রা বলে। একই সাথে তিনি হচ্ছেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে উনি একজন সহযোগী অধ্যাপক এবং একই সাথে একজন থিয়েটার কর্মী এবং নাট্যকার। বাংলাদেশের অন্যতম থিয়েটারের দল বটতলার প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং একই সাথে গবেষক এবং অ্যাক্টিভিস্ট। দীর্ঘদিন অ্যাক্টিভিস্ট হিসাবে তিনি শ্রমিক অধিকার সংগঠন, পরিবেশগত ন্যায় বিচারমূলক সংগঠন, নারী অধিকার কর্মীদের সংগঠন, থিয়েটার কর্মীদের সংগঠন এবং আমরা সবাই যেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি টিচার্স নেটওয়ার্কের একজন অন্যতম মুখ হিসাবে আমরা আপনাকে দেখেছি। তো আমি প্রথমেই আপনার সাথে একটু শুরু করতে চাই একেবারে আপনার ছোটবেলার গল্পটা দিয়ে আমরা শুরু করতে চাই। আমি যেটা দেখেছি যে আপনার বেড়ে ওঠা হচ্ছে ময়মনসিংহে, পরে হচ্ছে আপনি কলেজ এবং ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারপর হচ্ছে অক্সফোর্ডেও আপনি আপনার পিএইচডি করেছেন। তো এই যে একটা একটা ইন্টারেস্টিং একটা জার্নি আছে আপনার। এই জার্নিতে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁকগুলো কি, কি ছিল যেটা আর এই যাত্রাতে আপনার পরিবারের ভূমিকা বা তারা কিভাবে নিয়ামক হিসাবে কাজ করেছেন? আচ্ছা, ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা। আর একটু মানে এডিট করে দিয়ে যাই। অধ্যাপক হয়েছি। আচ্ছা, মানে হাইকোর্টের ওকে রায়টাই নিয়ে কংগ্রাচুলেশনস। ওকে, হ্যাঁ। হ্যাঁ, ওটার জন্য আমাকে মামলা করতে হয়েছিল। আম তো যেটা জিজ্ঞেস করছিলেন পরিবার, আ মানে আমার পরিবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। কারণ আম মানে আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন যে, "আপনার ভয় লাগে না?" তো মানে আমার আসলে যেটা হয়েছে আমার কাছে মনে হয় যে আমি আমার বাবা-মার কাছ থেকে এটাই শিখেছি। মানে উনারা যেহেতু নিজেরাও অধ্যাপক ছিলেন, হুম, দুজনই আ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জি। অধ্যাপনা করতেন। এবং সেখানকার পরিবেশ, আমরা সেখানে যেভাবে বড় হয়ে উঠেছি, তার মধ্যে মানে ৮০ দশকে বেড়ে ওঠার সময়টাতে আমরা হুম, ধরেন ৭০ এর দশকের শেষ দিকের কথা আমার অবশ্য মনে নাই। ৮০ র দশকের মাঝামাঝি থেকে আমার মানে পরিষ্কার মেমোরিতে মনে হ্যাঁ, আছে। পরিষ্কার। যে ধরেন আমরা যে স্কুলে পড়তাম আমরা ২ বোন এবং আমাদের বাবা-মা দুজনই যেহেতু মানে আ ওখানে যাওয়া আমাদের উনাদের বিয়ের আগেই উনাদের পিএইচডি শেষ। সুতরাং উনাদের একটা মানে বিশ্ব সম্পর্কে একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। নিশ্চয়ই। আমার মা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন জুওলজির।
আম কিন্তু উনি বাবার সাথে বিয়ে হওয়ার পর উনি ময়মনসিংহে চলে যান। আ পরে যেটা হয়েছে যে আমাদের দুজনকে উনি অনেক বেশি সময় দিয়েছেন। আচ্ছা। এখন আ সেই সময়টাতে উনি চেয়েছেন যে আমরা সবকিছু করি, সবকিছু পারি। এটা ওনাদের একটা বিরাট ইয়ে ছিল। তো ধরেন কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাচ-টাচ সবই শিখিয়েছেন আমাদেরকে। আ আর আমাদের ছোটবেলায় আমি যে স্কুলে পড়েছি, কৃষি বিশ্ববিদ্যালয় হাই হুম, স্কুল, সেই স্কুলটাকে মানে ময়মনসিংহের লোকজন আছে না যে ট্রল করে? আচ্ছা, ট্রল করে এটার নাম বলত কুত্তাবিলাই হাই স্কুল। কেবি হাই স্কুল তো। আচ্ছা। তো আমরা এটাতে খুব রেগে যেতাম। কারণ আমাদের আবার ওই ইনস্টিটিউশনাল প্রাইড খুব ছিল যে আসলে আমাদের স্কুলটা অনেক সুন্দর ছিল। আম ক্যাম্পাসটাই তো কৃষি হ্যাঁ, বিশ্ববিদ্যালয় অত্যন্ত হ্যাঁ। সুন্দর। হ্যাঁ। এবং যেই সময়টাতে আমরা বড় হয়ে উঠছি ধরেন আমার যতটুকু মনে পড়ে যে স্কুলের জানুয়ারি মাসটা যেত হচ্ছে কালচারাল উইক, হুম, স্পোর্টস, এভরিথিং। ফেব্রুয়ারি মাসে এসে মানে ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগে থেকেই ২১শে ফেব্রুয়ারি কি হবে, কি না হবে এটা নিয়ে একটা বিরাট হুম। হুলস্থুল। মার্চে এসে ২৬শে মার্চ, এপ্রিলে পহেলা বৈশাখ, মে পর্যন্ত আমাদের আসলে কোনো পড়ালেখা হতো না। মানে আচ্ছা। মূলত আমরা এইসবই করতাম। হাফ ইয়ারলি পরীক্ষা হতো হাফ কখন? ইয়ার হাফ ইয়ারলি জুন মাসে তখন এসে সবার আল্লাহ জুন মাসে হাফ ইয়ারলি পরীক্ষা। কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষার পরেই আবার কিন্তু বর্ষা, মঙ্গল, রবীন্দ্র জয়ন্তী, এগুলো শুরু হয়ে যেত। হুম, তার ফলে আসলে আমাদের পড়ালেখাটা খুব জোরের ছিল। আমার বাবা-মা খুবই মানে এই ব্যাপারে খুব জোর দিতেন। কিন্তু আবার বাদবাকি সবই আমরা করতাম। এবং এটা করতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। ধরেন আমাদের ওই সময় কিন্তু ফাহমিদা খাতুন ওই বিশ্ববিদ্যালয়ে হুম, হুম, শিক্ষকতা হুম, করছেন। হুম। তো উনার একটা গানের স্কুল ছিল। আচ্ছা, আবার মহিলা ক্লাব বলে একটা জিনিস ছিল আমাদের মাদের। তো আচ্ছা। সেখান থেকে প্রতি বছরই হয়তো একটা নৃত্যনাট্য বা একটা নাটক এগুলো হতই। তো এগুলো হচ্ছে এমন একটা জিনিস যেগুলোর মধ্যে আমাদেরকে থাকতেই হইতো। তার ফলে ওই somehow or other ধরেন আপনি যখন খুব ছোট থাকেন তখন ধরেন যে কবিতাগুলো আপনি শত, শতবার পড়ছেন, কোর্স সেই কবিতা কিছু না কিছু তো আপনার থেকে ভেতরে যাচ্ছে, হ্যাঁ, থেকে instilled যাচ্ছে, হ্যাঁ, হয়ে ইনস্টিল যাচ্ছে। হয়ে যাচ্ছে। এবং এই মূল্যবোধের জায়গাগুলো আসলে আমি আমার বাবা-মার কাছ থেকে শিখেছি এবং আমার যেটা মনে হয় যে উনারা সবসময় খুব নিরপেক্ষ শিক্ষক থাকতে চেয়েছেন, হুম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন। আমার মনে আছে যে আম ধরেন এটা আমি গতকালকেও কার সাথে যেন কথা বলছিলাম যে আচ্ছা। আম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে প্রায় যেটা যে ওই সময় প্রায় সব ইউনিভার্সিটিতেই হতো। ওই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হ্যাঁ, ঘোষণা। ৮০ তারপরে দশকটাতে কারফিউ। হ্যাঁ, তারপরে কিন্তু ধরেন ঢাকায় যদি কারফিউ হতো, ঢাকা থেকে ছাত্রছাত্রীদেরকে বাড়ি যেতে হবে। কিন্তু ময়মনসিংহ থেকে তখন যাতায়াত কিন্তু এত সহজ ছিল না। আচ্ছা। ফলে ছাত্রছাত্রীদেরকে ঢাকায় আসতে হতো। তারপরে তারা বিভিন্ন বাড়িতে জায়গাতে চলে যেতে যেতে পারত। পারত। তো বেশিরভাগ সময় সাইন ডাইনটা কিন্তু ৪ টার পরে হয়। মানে যে সন্ধ্যার দিকে তখন এরা কোথায় যাবে? বিশেষ করে হুম, মেয়েরা। তখন ধরেন একটা মাত্র হল ছিল। আমার মনে আছে আমরা একটা দোতলা বাসায় থাকতাম, ডুপ্লেক্স। যেহেতু ২ জন শিক্ষক ছিলেন তো তার ফলে হয়তোবা। তো নিচের তলায় ছেলেরা আর দোতলায় দোতলায় মেয়েরা। মেয়েরা। মানে ঢালাও বিছানা করে থাকা হতো। কারণ ওই যে তখন ওরা কোথায় যাবে? সেটাই। আমাদের বেশিরভাগ বাসাতেই এই ছেলেমেয়েরা থাকতেন। এবং ওই সময় কিন্তু চরম একটা আন্দোলন চলছে। হুম, আমি ৮০ তখন হ্যাঁ, স্কুলের শেষের দিকে একটু বুঝি, স্বৈরাচার বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন, হ্যাঁ। আন্দোলন এবং ধরেন মাঝে, মাঝে আম আর্মির সাথে গন্ডগোল হচ্ছে। এরকমও মনে আছে একবার আমরা শুনেছি আরকি যে আ আর্মি ছাত্রদেরকে মারবে বা খুব একটা মুখোমুখি হুম, এরকম একটা পরিস্থিতি। তখন আম্মা-আব্বা গেছেন। অন্যান্য শিক্ষকদের হুম, সাথেই। হুম, মানে একা যাননি। হুম। কিন্তু সেখানে গিয়ে তারা ফেস করেছেন এবং বলেছেন যে আমাদের শিক্ষার্থীদেরকে গুলি করলে আমাদেরকে আগে গুলি করতে হবে। সো আপনারা যেটা আমাকে হয়তো দেখেছেন, এগুলো আসলে আমরা আমাদের আগের প্রজন্মের কাছ কাছ থেকে কিন্তু শিখেছি। কারণ আমি একদম চাক্ষুষ মানে আমাদের হ্যাঁ, বেড়ে ওঠার মধ্যেই বেড়ে ওঠার মধ্যে এগুলো এগুলো ইনবিল্ট ছিল। ছিল আরকি। এবং অন্যান্য শিক্ষকরাও তাই করতেন। আমার বাবা-মাই যে শুধু করতেন তা হুম, না। কিন্তু এগুলো খুব আমার কাছে মনে হয় যে ৮০ দশকের শেষে ৯০ দশকেও এই সমস্ত কোয়ালিটিকে অনেক বেশি সেলিব্রেট করা হতো। অ্যাবসোলিউটলি, যেটা অ্যাবসোলিউটলি, এখন একেবারে নাই। অ্যা অ্যাবসোলিউটলি। ধ সেইখান থেকে তো ডেফিনিটলি একটা হুম, ব্যাপার ছিল। হুম, ধরেন আপনি অক্সফোর্ডের কথা বলেছেন। আমি মাস্টার্স করেছি ইউএসএ তে। মানে ঢাকার পরে। অ্যা আমি অনেক জায়গায় আসলে ঘোরাঘুরি করেছি এটা সত্যি। আম নানান রকম দেশের, নানান রকম বিশ্ববিদ্যালয়ের নানান আ রকম কালচার এর সাথে সাথে একটা আমার এক হুম, ধরনের পরিচয় হয়েছে। যেহেতু ধরেন যখন ময়মনসিংহ থেকে ঢাকায় এসছি, হুম, তখন বিকরণিস্তা কলেজে পড়তে আপনি বললেন। তো আমার জন্য খুব বড় শখ ছিল আচ্ছা। যে মানুষ খুব নিজেকে নিয়ে চিন্তা করে, হ্যাঁ?
এবং এই যে মানে আমার ভালো করতে হবে, আমার ভালো করতে হবে এবং সবাইকে পেছনে ফেলে দিয়ে খালি আমি সব বেস্ট রেজাল্ট করব। এইটা না আমার বুঝতে কয়েক মাস সময় লেগে গেছে যে কিন্তু এখন তো এটা আরো ভয়াবহ রূপ হ্যাঁ, নিয়েছে। হ্যাঁ। কিন্তু ধরেন আমরা যেখানে বড় হয়ে উঠেছি এগুলো এত বড় ব্যাপার ছিল না। বললাম না? মানে ওই খেলতে, খেলতে ওর মধ্যেই আমাদের পড়াটা হতো। খুব হুম, স্ট্রংলি হুম, পড়ার হুম, পেছনে আমাদেরকে সময় দিতে হতো। হুম। কারণ ওই সময় তো ধরেন টেলিভিশন ছিল না ওই অর্থে। ওই ৪টা থেকে ৫টা। তারপরে তো আমাদের টেলিভিশন দেখারও ইলেকট্রিসিটি থাকতো না। মানে পড়তে আপনাকে হতই। এছাড়া আর হ্যাঁ, কোনো সেটাই, উপায়ও ছিল সেটাই, না। সেটাই, সেটাই। আর আমি একটু মানে দুর্বল ছিলাম আরকি শারীরিকভাবে। তার ফলে আমার অনেক বেশি বাসায় থাকতে হতো। হুম, খেলাধুলা আমি পারতাম না। কিন্তু তাহলে নাচ পড়াশোনাটা বেশি হ্যাঁ, করা হতো। নাচতাম কিন্তু গান গাই নাই। গান শিখার চেষ্টা করেছিলাম হয় নাই। কিন্তু কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক এগুলো সবসময় নাটক নাটকের সাথে কি তখন হ্যাঁ, থেকেই? হ্যাঁ, স্কুল তখন থেকেই। থেকেই। এইজন্যই আরকি। না, আপনি যেগুলো বলছেন এগুলোর সাথে আমি কিছুটা কানেক্ট করতে পারছেন। মানে ওই যে ৯০ এর দশকে আপনি হ্যাঁ, যেটা বলছেন, এই যে ৮০ দশকের ওই যে শেষের দিকে মানে আমার বাবাও তখন হচ্ছে উনি শিক্ষক ছিলেন। উনি হ্যাঁ, টেক্সটাইল কলেজ ছিল তখন ওটা বিশ্ববিদ্যালয় হয়নি। হ্যাঁ, হ্যাঁ। তো ওই সময় মানে খুবই ভয়াবহ অবস্থা। কিছুদিন পরই হুম, বন্ধ হুম, হয়ে যাচ্ছে, মারামারি হুম, হচ্ছে। হুম, মানে হুম। একটা খুবই উত্তাল একটা সময়। সময় ছিল। হ্যাঁ, এবং হচ্ছে এই যে যেটা আপনি বললেন যে পড়াশোনার ক্ষেত্রে মানে চাপ ছিল আবার কখনো ছিলও না। মানে এইটা একরকম আবার নানান কিছু পড়ারও একটা হ্যাঁ, ইয়ে ছিল, উৎসাহ দেওয়া হতো সবসময় যে অনেক সবসময়। কিছু করো। আমার হ্যাঁ, মনে আছে যে ছোটবেলায় গানের স্কুলে যাচ্ছি, আর্ট স্কুলে যাচ্ছি, এই হ্যাঁ। যাচ্ছি, সেই যাচ্ছি। মানে মানে এখনকার বাবা-মারা সেটাই। কখনো বলেন নাই যে মানে শুধু পড়তে হবে এবং তোমাকেই একমাত্র হ্যাঁ, হ্যাঁ, সফলতা এটা সবকিছুতে তোমাকেই প্রথম হতে হবে। হ্যাঁ, কিন্তু মানে ওটাই আমার তো কাছে আমি মোটামুটি বুঝতে পারছি যে আপনার যে থিয়েটারে আসা এবং একই সাথে অ্যাক্টিভিজম এবং পরবর্তীতে যে একাডেমিয়া বা গবেষণা, এগুলো আসলে ছোটবেলাতেই কাইন্ড অফ এগুলোর বীজ আসলে কিছুটা বপন হয়ে গেছিল। তো আমি একটু জানতে চাচ্ছি এই যে ৩ টা মাধ্যমে যে আপনি বা ৩ টা অঙ্গনে আপনি কাজ করছেন। একটা থিয়েটার, একাডেমিয়া এবং হচ্ছে অ্যাক্টিভিজম। এটা এই ৩ টার ইন্টারসেকশনালিটি কোথায়? বা একটা আরেকটা কিভাবে কমপ্লিমেন্ট করছে? আগে তো সবগুলো আলাদা, আলাদা ছিল। আমি যেরকম বললাম যে আ মানে আমার বাবা-মা বলতেন, বাবা বিশেষ করে একটুখানি রাগ হতেন নাচ-টাচ নিয়ে। কিন্তু মা তো সবসময় চাইতেন যে আমরা এগুলো করি। কিন্তু ধরেন ক্লাস 9 এ ওঠার সাথে, সাথে সব বন্ধ। কারণ এসএসসি। এসএসসি পরীক্ষা। এখন আর এসব নাচ, নাটক এসব কিছু করা লাগবে না। সো আমিও যেহেতু অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমি পড়তে পছন্দ করতাম। এটা আমার একদম ১ নাম্বার প্রায়োরিটি ছিল যে হুম। আমাকে অনেক কিছু হইতে হবে। আমার বিশেষ করে পড়ালেখা। তখন আপনার মনে আছে নিশ্চয়ই যে স্ট্যান্ড করা বা স্টার পাওয়া এগুলো তো হ্যাঁ, হ্যাঁ, বিরাট ব্যাপার, বিশাল হ্যাঁ? বিরাট ব্যাপার। আর ধরেন ময়মনসিংহ থেকে স্ট্যান্ড করা প্রায় একটা অসম্ভব ঘটনা ছিল ঢাকা বোর্ডে। তো সেটা হবে না সেটা আমরা জানতাম। কিন্তু আমার মার খুব আশা ছিল। তো সে আমাকে ঢাকায় নিয়ে এসেছিল। আমি পরবর্তীতে রিকারনেস এ যাদের সাথে বন্ধুত্ব হয় তাদের কারো সাথে আমার এসএসসির আগেই দেখা হয়েছিল। কারণ ওই যে বিভিন্ন স্যারের বাসায় পড়তে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, হ্যাঁ, আমাকে হ্যাঁ, ঢাকায় নিয়ে এসে পড়ানো হয়েছে। মানে হ্যাঁ। আমার জন্য একাডেমিয়া ওয়াস অলওয়েজ দ্যা সর্ট অফ টপ মোস্ট টপ প্রায়োরিটি। মোস্ট প্রায়োরিটি। ও বাকিগুলো ছিল কিন্তু ওগুলো সবসময় ছিল যে আচ্ছা এটা পরে এক্সট্রা কারিকুলার। আর অ্যাক্টিভিজম এর ব্যাপারটা তো মানে ধরেন দেখেছি, শুনেছি কিন্তু তখনও তো বুঝেই উঠি নাই যে এটা কি হুম, জিনিস। হুম, আর ধরেন ৯০ এর আন্দোলনের সময় আমি তো বোধহয় ক্লাস 8 এ পড়ি বা 9 এ উঠলাম মাত্র হুম, এরকম হুম, আরকি। তো হুম। তখন তো আমার বন্ধুরা অমিতাভ-টমিতাভ বলে যে ওরা তো ঢাকায় ছিল। সো ওরা অনেক কিছু দেখেছে। 9 এর মানে ক্লাস 8 এর শেষের দিকে মানে আপনি আসলে রাস্তায় যেতে পারেন ঢাকায়। হ্যাঁ, কিন্তু আমরা তো ওখানে বসে কিছুই দেখি নাই। না। হয়তো ওই বিবিসি, ভয়েস অফ আমেরিকা শুনেছি। কারণ হুম, আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে। তারপরে যা হওয়ার আমরা ওই হুম, দূর থেকে হুম। জানা বোঝা। কিন্তু এটা মনে আছে যে এরশাদ আমলে আম তিলোত্তমা ঢাকা মহানগরী করার এরকম একটা কিছু ইয়েস। একটা ছিল প্রজেক্ট হ্যাঁ। তো জায়গায়, জায়গায় ফোয়ারা সব হ্যাঁ, গাছ-পাতাল কেটে ফোয়ারা কেটে বানানো। তারপরে হচ্ছে ওই যে যারা ফুটপাতে জিনিসপত্র বিক্রি করতেন ওনাদেরকে হ্যাঁ, উচ্ছেদ করা। হকারদের উচ্ছেদ করা। এই হ্যাঁ। সমস্ত মানে অনেক কিছু হচ্ছিল। তো আমার মনে আছে আমি ক্লাস 8 এ বোধহয় তখন একটা ভোরের কাগজ, ভোরের কাগজে একটা চিঠি লিখেছিলাম যে কার জন্য এই নগরী? আমার মনে আছে আমাদের ক্যাম্পাসে চাচারা আমাকে ২-১ জন ফোন করে বলেছিলেন যে, "কি তুমি কি বামপন্থী টেনে চলে গেলা নাকি অলরেডি?" তখন ক্লাস 8 এ পড়ি। কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাক্টিভিজম ওই অর্থে শুরু হয়েছে অনেক পরে। আ আমার জন্য আ এটা শুরু হয়েছে মাস্টার্সে। আচ্ছা। মানে মাস ঢাকা ঢাকা ইউনিভার্সিটি যখন ইউনিভার্সিটির পড়ছিলেন। ২০০০ সালে এটা মানে বেসিক্যালি বলতে পারেন বড় করে। তার আগে হয়তো 98-99 এ কিছুটা যুক্ততা ছিল জাতীয় কমিটি, হুম, হুম, তেল গ্যাস তেল কমিটি। গ্যাস বন্দর বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি। ওই সময় আ আমি ইউনিভার্সিটিতে পড়ি এবং উনাদের এই আয়োজনগুলোতে আমি যেতাম। কারণ আমার আচ্ছা, কাছে এটা ইন্টারেস্টিং লাগতো। আচ্ছা।
যেহেতু সোশিওলজি পড়ি, আমাদের এক ধরনের সামাজিক যে ওই ব্যাপারগুলো আন্দোলনগুলো বা ছিল। আর বিশেষত নারীর অধিকারের প্রশ্নের ব্যাপারটা আমাদের খুব পরিষ্কার ধারণা তৈরি হয়েছিল। 90 তে যেহেতু জাহাঙ্গীরনগরের ইয়ে হচ্ছে এসব, হুম, মানে আমরা তো দূর থেকে শিখছি এসব থেকে এবং তার সাথে, সাথে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ার সাথে মিলে যাচ্ছে। এর মধ্যে ২০০০ সালে যে ওই যে আ ৩১শে ডিসেম্বর 31st নাইট এ যে হুম, ক্যাম্পাসে হুম। একজন নারী হ্যাঁ, ভয়াবহভাবে হ্যাঁ, যৌন ভয়াবহ। নিপীড়নের শিকার হন এবং আমাদের ক্যাম্পাসের ছাত্ররাও ছিল সেটার মধ্যে। হুম, তো এরপরে আসলে আমরা সাধারণ ছাত্রছাত্রীরাই যৌন নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ নামে আমরা একটা আচ্ছা, প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম। এবং আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে বেশিরভাগই ধরেন আমার মতো যারা কোনদিন মধুর ক্যান্টিনে ঢুকে নাই। মানে আমি সিরিয়াসলি মানে ২০০০ সালের আগে আমি কখনো মধুর ক্যান্টিনের ভিতরে যাই নাই। কারণ আমার ভয় কেন লাগতো। ভয় নেই? হ্যাঁ, যে ওখানে গেলেই তো ছাত্রদল ছাত্রলীগ মারামারি, হ্যাঁ? এবং এইখানে আর ওদের ওই কাঠের চেয়ার-টেয়ার ছিল না? মানে সবাই বলত যে চেয়ারগুলো ওই কাঠের যেকোনো যাতে সময় উঠিয়ে যাতে ভেঙে না ফেলতে পারে। হ্যাঁ, কাঠের এবং স্টিলের। তো ওই ভয়ে আমি কোনদিন ঢুকতাম না। খুবই ভদ্র বাচ্চা মানে ক্লাস করি, সারাদিন লাইব্রেরি ওয়ার্ক করি আর থিয়েটার করি। আর কিচ্ছু করতাম না। থিয়েটার শুরু করেছি 96 এ। সো কোন দলে শুরু করেছিলেন তখন ১ম এ? ছিল সুবচন নাট্য সংসদ। ১২ বছর সুবচনের সাথে আমি কাজ করেছি। আমার ১ম নাটক লেখা ওখানেই। আম তারপরে ১২ বছর পরে আমরা আসলে ডিসাইড করি যে না ইটস নট ওয়ার্কিং। তখন আমরা অন্য জায়গায় চলে যাই। মানে হুম, তারপরে বটতলা তৈরি হয়। হুম, আম তো যেটা বলছিলাম যে এই ৩ টা জিনিস আসলে পুরোপুরি আলাদা ছিল একটা হুম, লম্বা সময়। আম কিন্তু আমার এই ২০০০ সালের মানে আন্দোলন সংগ্রামে দেখা গেল যে অনেক সময় আমার থিয়েটারের পরিচিত লোকজন মামুন ভাই, সারা আপা এনাদেরকে আমি ওই পরিচয়ের খাতিরে হয়তো উনাদেরকে আমি এখানে নিয়ে আসছি। নিয়ে আসছি। তারপরে ধরেন শামসুন নাহারের আন্দোলন তখন আমি অলরেডি টিচার হয়ে গেছি। এবং সেই সময়েও উনাদেরকে নিয়ে আসা ইত্যাদি একটু যোগাযোগ ছিল হুম, ডেফিনিটলি। হুম, তারপরে যখন আমি আম মাস্টার্স করতে চলে যাই ইউএসএ তে, আ তখন একই সাথে আবার আমি প্রেগন্যান্ট ও ছিলাম। আমার আমাদের একমাত্র সন্তান মানে বিষয়টা খুবই জটিল ছিল আমার জন্য। মানে গ্র্যাজুয়েট স্টাডিজ, বাচ্চা, একা, একা সব মিলে ঠান্ডা। হ্যাঁ, তারপরে পাহাড়ি এলাকা। আমি আবার মানে ওই বললাম যে আমি একটু মানে শারীরিকভাবে খুব বেশ দুর্বল ছিলাম একটা সময় পর্যন্ত। তো আমি সবকিছু সামলাতে আমি প্রায় মানে খুবই এক্সহস্টেড হয়ে গেছিলাম। হাউএভার কমপ্লিট করেছি এবং ফেরত আসার পর তখন পর্যন্ত আমি আসলে পরিবেশগত ন্যায্যতা নিয়েই কাজ হুম, করতাম। মূলত রুরাল সোসিওলজি যেটাকে আমরা বলি হুম, মানে বাংলাদেশের রুরাল স্ট্রাকচার, জি। রুরাল এরিয়াতে কি হচ্ছে, ইন্ডিজিনাস নলেজ এসব নিয়ে কাজ হ্যাঁ, করেছি। হ্যাঁ। পরে আমি ফেরত আসার পরে আমি যখন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমি চাকরিও করেছি। আচ্ছা, আমি আসলে এগ্রিকালচার জয়েন করেছি ২০০২ সালে। আচ্ছা। তারপর ২০০২ সালে ওখান থেকে আমি আ ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ইয়েতে যাই, আমেরিকাতে যাই। আমেরিকাতে। হুম, ওখান থেকে ফেরত আসার পরে জয়েন করেছি কিন্তু যেহেতু আমার হাসব্যান্ড টেলিভিশনের লোক, তার ফলে তার পক্ষে তো আর ময়মনসিংহ যাওয়া সম্ভব না। আমাকেই আসতে হতো সবসময়। প্লাস থিয়েটার। সব মিলে দেখলাম যে মেয়ের ডেভেলপমেন্ট এ হুম, অসুবিধা হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। পরে আমি হঠাৎ একদিন রাগ করে চাকরি ছেড়ে দিয়েছি। আচ্ছা। যে সেটা আমি আর কোন করব না। সময়? এটা ২০০৭ সালে আচ্ছা। আ জানুয়ারিতে আমি চাকরি ছেড়ে দেই। তার আগে আমার আইইউবি তে একটু কথা হয়েছিল। তারপর আমি আইইউবি তে জয়েন করি ঢাকায় এসে। যে আমি বুঝে গেছি ততদিনে যে আমার এই অ্যাক্টিভিজম এর জন্য বা আমি যেহেতু আম আওয়ামী লীগ বা বিএনপি কোনটা করি নাই কখনো। হুম, সেই কারণে আমার চাকরিটা হবে না ঢাকা ইউনিভার্সিটিতে। অলদো আমি অল দ্যা ওয়ে থ্রু হুম, আমি হুম। ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার ২ টা গোল্ড মেডেল আছে। তারপরে ওরা আমাকে নিবে দিবে না না, এটা নিবে আমাকে না। ২ পক্ষই ক্লিয়ার করে আচ্ছা। দিয়েছিল। তারপরে আসলে এইজন্য আমি আইইউবি তে জয়েন করি। আমি মোটামুটি ওখানে সেটেল ছিলাম। তারপর আমি যখন অক্সফোর্ডে যাওয়ার ব্যাপারটা হয়, সেটা হচ্ছে কমনওয়েলথ হয়ে গেছে আমার। এটা হুম, আমার হুম। কখনো হয় নাই। মানে কমনওয়েলথ তো সরকারি ব্যাপার। সো হ্যাঁ, ওখানে সবসময় এক ধরনের পলিটিক্যাল ব্যাপার থাকে। কিন্তু ওই সময়টা ২০০৮ সাল তত্ত্বাবধায়ক সরকারের আমল। হ্যাঁ, হ্যাঁ। 111 এর সময়টা। 111 এর পরে। তো পরে। এখন তত্ত্বাবধায়কের আমলে হঠাৎ উনাদের মনে হইল যে উনারা একটা কিছু দিলে করতে মানে এটা একটা এখানে পারবে একটা এটা করতে। হুম। এবং ওই নিয়ে বোধহয় আমি ৫ম বার কাইন্ড অফ ওদের ওই হুম, ইয়েটাকেও ন্যায্যতাও হুম, দেওয়ারও একটা বিষয় হ্যাঁ। আছে। এবং 5th টাইম কমনওয়েলথ এ আমি গেছি এবং গিয়ে আমি এমনি হাসাহাসি করতেছিলাম। আমি জানতাম যে নিবে না। কি জানি সব উদ্ভট প্রশ্ন-টশ্ন করত। যাতে আমি না পারি আরকি। তো এইবারই ১ম আমি দেখলাম যে আমাকে আমার রিসার্চ নিয়ে কেউ প্রশ্ন করছে। আচ্ছা। এবং তার আগে কি ধরনের প্রশ্ন ছিল? ধরেন অমুক বইয়ের কভারের কালার কি? হুম। তারপরে এর আগে একবার জিজ্ঞেস করেছিল। আমার মনে মানে আছে ইন্টারভিউ বোর্ডে কারা হ্যাঁ, থাকতেন? মানে শিক্ষকরাই থাকতেন বিভিন্ন আচ্ছা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং মজার ব্যাপার হলো একবার আমার মনে আছে এবার ১ম গিয়েছি। আমার তো অনেক
মানে দুরু বক্ষে আমি গেছি ১ম বার। আর বুঝিও নাই পিএইচডি এপ্লাই করে ফেলছি। যাওয়ার পরে দেখি উনারা আমাকে কিছু জিজ্ঞেস করছেন না। নিজেদের খাওয়া-দাওয়া, দই বিষয়ে একটা বিশাল লম্বা আলাপ হচ্ছে। আমি আচ্ছা। ভাবছি যে আমি কি করতেছি এখানে বসে। এখন দই নিয়েই কথা বলে যাচ্ছে। দই নিয়ে অনেকক্ষণ কথা-টথা বলার পরে উনারা বললেন, "আচ্ছা তুমি যাও।" আমি বললাম, ও, "আমাকে কিছু কোনো জিজ্ঞেস প্রশ্নই নাই। জিজ্ঞেস করলেন না?" মানে এটা হবে না। ঠিক আছে যাও। মানে এইটা হচ্ছে that was the first আচ্ছা, time, হ্যাঁ? চমৎকার। এরকম লাস্ট টাইম এর জন্য আমি না অত গা করি নাই। আমি ভাবছি আচ্ছা হবে একটা কিছু। কিন্তু somehow ঐদিন দেখি যে লোকজন আমাকে প্রশ্ন করছে আমার রিসার্চ সম্পর্কে। আচ্ছা, তারপর আমি তো অনেক উত্তেজিত হয়ে আমার রিসার্চ সম্পর্কে কথা বলা শুরু করে দিলাম। তারপরে ০.৫ ঘন্টা পর খবর পেলাম যে আমার নাকি হয়েও গেছে। ওয়াও! এবং তারপরে আমি বললাম যে, "ও আচ্ছা তাই? এখন আমি কোথায় যাব?" তখন আমাকে আমার কলিগ অবন্তী হারুন উনি এখন ইউল্যাব এ আছেন। তখন উনি আচ্ছা, আইওবি তে আমার কলিগ ছিলেন। উনি জোরাজুরি করে অক্সফোর্ড এপ্লাই করেন। তখন আমি যে এবং এটা শুনলে কেউ বিশ্বাস করবে না। মানে ভাববে যে আমি বানিয়ে বলছি। কিন্তু এটা সত্যি। আমি অক্সফোর্ডের সোশিওলজি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকলাম। ঢুকে ওখানে ১ম যেই ভদ্রলোকের ছবি, উনার মাথায় কোনো চুল নাই। ছোট গোল চশমা, গ্লাস, চশমা। হ্যাঁ, কানে অনেকগুলো দুল-টুল পরা আচ্ছা, এবং এতটুকু পানির নিচে। আচ্ছা। ছবিটাই তাই পানির নিচে এতটুকু মাথা। আমি তো পাগল। এরকম পাগল লোকজন পড়ে? আচ্ছা পড়ায়? আচ্ছা দেখি কি করে। তখন দেখি উনি উনার মূল মানে ওর এক্সপার্টিস হচ্ছে সোশ্যাল মুভমেন্ট স্টাডিজ। আচ্ছা। তখন আমার হঠাৎ মনে হয়, আরে এই লোকটা তো হেবি ইন্টারেস্টিং। ওর জিনিসপত্র পড়ে-টরে তখন আমার ওই সময় it dawned to me যে আচ্ছা আমি তো সারাদিন এগুলাই করি। So why not I try to স্টাডি, study? হ্যাঁ, সোশ্যাল মুভমেন্ট নিয়ে। আমি সায়েন্টিফিক্যালি সিস্টেম্যাটিক্যালি এটা স্টাডি কেন হ্যাঁ। করি না? তো আমিও তারপর দেখছি যে হ্যাঁ। আপনার গবেষণাতে আসলে আপনি ওই যে ফুলবাড়ী কয়লাখনি একদম আন্দোলনটাকেই হচ্ছে আপনি গভীরভাবে অনুসন্ধান করেছেন। এবং এই আন্দোলনের যে এথনোগ্রাফিক, রাজনৈতিক বা ইমোশনাল যে ডিনামিক্স গুলো ছিল, মানে আপনার ফাইন্ডিং গুলো কি ছিল? আবার এখনো তো আমরা এই ধরনের আর অনেক আন্দোলন যেমন এই মুহূর্তে আমরা দেখছি যে এই বন্দর বিদেশীদের কাছে চলে যাওয়া নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে। হুম, তো এই আন্দোলনের প্রেক্ষাপট এবং যে ফাইন্ডিং সেগুলো এই আন্দোলন পরবর্তীতে আমাদের যে আন্দোলন, হুম, এগুলো তো আসলে চলমান আন্দোলন, এগুলো চলতেই থাকবে মোটামুটি। হুম। তো এইগুলোকে কিভাবে মানে আপনার ফাইন্ডিংস বা ইনসাইট গুলো কি যেটা এগুলোকে সাহায্য বা সহযোগিতা করতে পারে? মানে আমি আসলে দেখেছিলাম ফুলবাড়ী আন্দোলনকে ৩ টা ধাপে ৩ টা এলাকায়। লোকালি কি হয়েছে, হুম, ন্যাশনাল লেভেলের মিডিয়েটররা কি করেছেন, বা ন্যাশনাল লেভেলে কতটুকু এটা প্রভাব ফেলেছে এবং ট্রান্সন্যাশনালি এইটা একটা বিরাট বড় আন্দোলন। জি। বিকজ আ ফর আনফরচুনেটলি পৃথিবীতে ওপেন পিট মাইনিং এর এগেইনস্ট এ অনেক আন্দোলন হয়। অনেক। কিন্তু আ বেশিরভাগ ক্ষেত্রে সেটা কমিউনিটি রেজিস্ট্যান্স। হুম, কিন্তু এই আ আন্দোলনগুলোর বেশিরভাগই কখনো সাকসেসফুল হয় না। হয় না। খুবই মানে কম উদাহরণ রেয়ারলি আছে আসলে এরকম, হ্যাঁ। যেখানে আসলে মাইনটা স্টপ করা গেছে। হুম, তার মধ্যে ফুলবাড়ী একটা ওইরকম একটা রেয়ার উদাহরণ। অন্যতম হবে। এখন এই উদাহরণ এবং ধরেন আমি যদি চিন্তা করি যে ২০০৫-৬ এ এটা একটা প্রবল একটা চাপ ছিল এই হুম, মাইনটা ওপেন করার। সেটা ৬ সালে বন্ধ করা গেছে। ৬ সালে এটা বন্ধ হওয়ার পরে এতদিন পর্যন্ত এটাকে বন্ধ রাখা গেছে। এর জন্য আসলে লোকাল, ন্যাশনাল, ট্রান্সন্যাশনাল সবাই একসাথে কাজ করেছে। তো এই মোবিলাইজেশন এর নেচারটা আমি এক্সকাভেট করেছি। হুম, যে কি কারণে এটা হুম, এত হুম, সফল হলো। তো লোকাল ফেজ এ যেটা খুবই জরুরি ছিল সেটা হচ্ছে যে আমার যেটা ফাইন্ডিংস, আমি যেহেতু লোকাল ফেজ এ কাজ করেছি মূলত মা সোশ্যাল মুভমেন্ট এর থিওরাইজেশন এর ক্ষেত্রে আমরা ফ্রেমিং এর কথা বলি। জি। তো ফ্রেমিং যেটা আপনাদের জন্য হয়তোবা খুবই আ মানে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এবং এটা আসলে সাইকোলজিতেও অনেক ব্যবহৃত হ্যাঁ, হয়। গফম্যানের ফ্রেমিং কে পরবর্তীতে সোশ্যাল মুভমেন্ট এর থিওরিস্টরা যথেষ্ট এটাকে আরো অ্যাডভান্স করেছেন। এবং আমি ওটাই দেখতে চেয়েছি যে মানুষ কিভাবে ফ্রেমিং মানে যারা আন্দোলনকারী তারা ফ্রেমটা করে কিভাবে। হুম, তো আমার একটা আম আম মানে ফাইন্ডিংস হলো যে এই ফুলবাড়ী আন্দোলনের ফ্রেমিংটা ইট ওয়াজ ডায়ালজিক। সো হুম। আন্দোলনকারীরা একটা ফ্রেম দিয়েছে, সরকার পক্ষ ওইটার একটা কাউন্টার ফ্রেম দিয়েছে। কাউন্টার দিয়েছে। তার ফ্রেমিং ওইটার কাউন্টারে আবার আন্দোলনকারীরা দিয়েছে। এরকম করে অনেক জায়গায় সরকার কিন্তু অনেক আগে থেকেই পিছাচ্ছিল। they had a lot of মানে তারা অনেক কনসেশন করেছে। মানে তারা ১ম এ ৬৫০০ হেক্টর নিয়ে শুরু করেছিল। সেটা হুম, ৫৬০০ পরে হেক্টরে কমে নেমে এসছে। হ্যাঁ, নামিয়ে এনেছে। অনেক কথা বলেছে যেগুলো পরবর্তীতে আ মানে প্রত্যেকটাই কিন্তু ফুলবাড়ির আন্দোলনকারীরা আবার কাউন্টার দিয়েছে। কাউন্টার এবং দিয়েছে। এক ধরনের ডায়ালজিক ফ্রেমিং এখানে খুব পরিষ্কার দেখা গেছে এবং এই আন্দোলনটাকে আ একটা ছোট্ট মানে নর্দার্ন বাংলাদেশের একটা ছোট্ট শহরের আন্দোলন হিসেবে আ প্রজেক্ট করার একটা চেষ্টা ওই সময়কার সরকারের ছিল।
কারণ আসলে হুম, সরকার তো তখন আপনাদের যদি মনে থাকে হুম। এটা হচ্ছে ২০০১ এর পরের একের সরকার। পরে সরকার। এবং তাদের একটা অন্যতম দর্শন ছিল এফডিআই অ্যাট্রাক্ট করা এবং তখন এই শব্দটা অনেক বেশি ব্যবহৃত হতো, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হুম। এবং এটার জন্য তখন ওই এখনো অনেক কথা হ্যাঁ, হচ্ছে আরকি। ওই সময়ে একদম মানে ওটাই আপ্তবাক্য ছিল হ্যাঁ, এবং সেটা দেখিয়ে ফুলবাড়িতে এই এশিয়া এনার্জি নামের এই জি। কোম্পানিটিকে ডেকে আনা হয় বা তারা আসে এখানে কাজ করতে। এটারও অনেক লম্বা হিস্ট্রি আছে। এত বড় হুম, কথা, বড় আলাপে না যাই। কিন্তু এই সরকারের এক ধরনের প্রচেষ্টা ছিল যে এটাকে দেখানো যে এটা হচ্ছে কতগুলো স্বার্থান্বেষী মানুষ যারা নিজেদের জমির অধিকার ছাড়তে চায় না। বাংলাদেশের মানুষের তারা আ মানুষের ভালো বোঝে ভালো না। বোঝে না। ইলেকট্রিসিটি এই যে হ্যাঁ, কি কয়লা যে উন্নয়ন মাটির হবে এটা বুঝতে উন্নয়নটা পারছে না। বুঝতে পারছে না এবং কয়লা মাটির নিচে রাখলে ওটা নষ্ট হয়ে যায়। সো আচ্ছা। এটাকে এখনই তুলে ওটাকে বিক্রি করে দিতে হবে তাহলে আমরা উন্নয়ন করতে পারব। এই যে জায়গাটাতে ফ্রেম করা হয়েছিল হুম, এই মানুষগুলোকে খুবই ইন্টারেস্টিংলি আমাদের মনে হতে পারে যে এটা একটা ছোট্ট শহর, এটার নাম শুনি নাই আমরা। বেশিরভাগই আশেপাশে খুব বড় গ্রাম এবং প্রায় আ আমরা যেটাকে বলি 200% এর উপরে এদের মানে যেটাকে বলে এগ্রিকালচারাল হুম, আউটপুট মানে হুম, প্রতি বছর অন্তত ৩ টা ফসল হয় বেশিরভাগ। তার মানে খুবই কৃষি ভিত্তিক একটা হুম, হুম, সমাজ। এরকম একটা জায়গার মানুষজন যে ডিবাঙ্ক টা করেছে এই পুরো আ মানে সরকারি প্রোপাগান্ডার, সেখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে যে তারা এই যে তাদের ব্যক্তিগত ইন্টারেস্ট বা কমিউনিটির ইন্টারেস্ট কে তারা কিন্তু দেখাতে পেরেছে যে আসলে এইটা ব্যক্তিগত বা কমিউনিটি ইন্টারেস্ট শুধু না, এটা হচ্ছে আসলে ওই রিজিয়ন এর এবং বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এর প্রশ্ন। অ্যাবসোলিউটলি। যখন তারা জাতীয় কমিটিকে যোগ দি যোগ হুম, উম যোগ দিতে যুক্ত করতে যুক্ত পেরেছে এবং পেরেছে। এটা কিন্তু এমন না যে জাতীয় কমিটি গিয়ে এটাকে পিক হুম, আপ করেছে। হুম, ওরা জাতীয় কমিটি হুম, কে ডেকে নিয়ে গেছে হুম। যে কারণ ও এখানে খুব ইম্পোর্টেন্ট জায়গা যে ওই এলাকার যে আর্থ অর্থনৈতিক ক্ষতি হবে, পরিবেশগত ক্ষতি হবে এগুলো সব কিন্তু ওরাই বের করেছে। আচ্ছা, স্থানীয় লোকজন ধরেন আচ্ছা, ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা যারা হয়তো আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু কিন্তু ওই 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 এলাকাতেই বড় এলাকার হয়েছে। হ্যাঁ। ওই এলাকার ওদের ওখানে বাড়ি। হুম, ওরা ওখানে গিয়েছে। ওদের পাঠচক্র ছিল, একটা লাইব্রেরি ছিল। বাহ! একটা গ্রুপ অফ স্টুডেন্টস যারা একটা কালচারাল একটা গ্রুপ চালাতো। ওরা হুম, গান গেয়ে বেড়াতো। হুম, এরা সব বসে ইন্টারনেট থেকে এবং আপনি লিটারালি ওই বড় আম অ্যা কম্পিউটার যেগুলো মনিটর গুলো হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, পেছনটা অনেক হ্যাঁ। বড় যে ছিল। আমাদের ডেস্কটপ থাকতো হ্যাঁ, যেগুলো বড়, ডেস্কটপ। বড়। ওই ডেস্কটপে বসে ওরা জিনিসপত্র ডাউনলোড করে মডেম দিয়ে ওরা মানে জাতীয় কমিটি এই বিষয়ে মানে কি, তাদের কি নিজস্ব বলবে? প্রস্তাব বা আ অবস্থান পরিষ্কার করার আগেই ওরা এই অবস্থানে চলে গেছে। এবং তারপরে ওরা আরো একটা যে জায়গাটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন। সেটা হচ্ছে যে ওই পুরো ডকুমেন্টটা ওরা যেটা দিয়েছিল হুম, 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 এশিয়া এনার্জি, ওখানে ওরা পড়ে দেখে যে একটা জায়গায় লেখা আছে যে এই পুরো যে কয়লাটা ওরা নিয়ে যাবে, হুম। বিনিময়ে বাংলাদেশ মাত্র 6% রয়ালটি পাবে। জি। এইটা হচ্ছে বাংলাদেশের জন্য তো এটা তো হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ইস্যু। ন্যাশনাল ইন্টারেস্ট এ এটা হচ্ছে না। তার মানে ওই যে একদল স্বার্থপর নিজের কমিউনিটির মাধ্যমে আটকে থাকা আ কি যেন বলতো তখন? বিরোধী উদ্যান বিরোধী। উন্নয়ন হ্যাঁ, বিরোধী একদল হ্যাঁ, মানুষের বদলে তারা আসলে ন্যাশনাল ইন্টারেস্ট এর প্রোপোনেন্ট হয়ে যেতে পারলেন। Their হ্যাঁ, হ্যাঁ, framing was হ্যাঁ। really ফ্যান্টাস্টিক। important in this হুম, in this movement. পরে ন্যাশনাল কমিটি picked it up তারা হুম, এটাকে আরো বড় করেছে এবং তারা নানাভাবে এটাকে যুক্ত করেছে এটার সাথে। ২৬শে আগস্টে যেটা ফুলবাড়ী দিবস বলে আমরা চিনি হুম। ২০০৬ এ ওইদিন ন্যাশনাল কমিটির ডাকে একটা বিশাল বড় সমাবেশ হয়েছিল। সমাবেশ। সেই সমাবেশে গুলি চলে এবং ৩ জন মারা যায়। এই যে মারা যাওয়ার পরে যেটা হয়, আপনি ইমোশন এর কথা বলেছেন। হুম, ইমোশন নিয়েও আসলে সোশ্যাল মুভমেন্ট স্টাডিজ এর একটা আমি কি বলব? আন মানে আনকমফোর্টেবিলিটির জায়গা আছে। সেটা হচ্ছে মুভমেন্ট আম সোশ্যাল মুভমেন্ট স্টাডিজ এই সাব-ডিসিপ্লিনটা শুরুই হয়েছে এটা প্রমাণ করতে যে হুম। মুভমেন্ট একটা রেশনাল বিষয়। এটা কোন ইমোশনাল ব্যাপার না। ইয়েস। এটা শুধু ক্রাউড বা মব বিহেভিয়ার না, এর মধ্যে অনেক রেশনাল ইন্টারেস্ট থাকে। তার ফলে যখনই আপনি সোশ্যাল মুভমেন্ট এর স্টাডির আলোচনায় আপনি যখন ইমোশন আনতে যাবেন সবাই একটু আনকমফোর্টেবল হয়ে নড়েচড়ে যায়। বসে। হ্যাঁ, যে হ্যাঁ। কি বলতেছে? এটা থেকে তো আমরা কত দূরে হুম। এসেছি। পুরোটাই আদর্শগত হ্যাঁ, ব্যাপার একটা। পুরোটাই খুব রেশনাল হ্যাঁ। কস্ট বেনিফিট হিসাব করে করা হয়। বাট দ্যা থিং ইস কোন মুভমেন্ট আপনি যদি চিন্তা করেন এখানে heightened ইমোশন থাকে। এবং সেই heightened ইমোশন কে অ্যাবসোলিউটলি। আপনি বাদ রেখে একটা আন্দোলনকে বুঝতে পারবেন এটা আমার কাছে খুব লজিক্যাল মনে হয় নাই। এবং আমি যেই সময়টা প্রায় ১০ মাস আমি ফুলবাড়িতে মানে প্রায় নিয়মিতই থাকতাম, যেতাম আসতাম এরকম। ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছে যে সবচাইতে প্রিভেইলিং আম
বিষয় হচ্ছে দ্য ইমোশন, দ্য অ্যাঙ্গার, দ্য ফ্রাস্ট্রেশন এগুলো খুব প্রিভেইলিং। মানে হুম, এত সহজে দেখা যায় যে আমার কাছে মনে হয় যে এটা না স্টাডি করলে হবে না। এবং সে কারণেই ওইটা দেখার চেষ্টা করা যে কি করে ওই আম মানে হত্যাকাণ্ডের পরে মানুষ হুম, ইমোশনাল যে হুম, upheaval এর মধ্যে দিয়ে যায়। হুম, এবং যখন দেখে যে আসলে তার পিঠ ঠেকে গেছে দেয়ালে, মানে সে ঘরে থাকলেও বা আন্দোলনে না গেলেও তার তার মারা যাওয়ার সম্ভাবনা রয়ে রয়ে যাচ্ছে। যাচ্ছে। তখন সে কিন্তু ওই যে অভ্যুত্থান ঘটে। তখন মানুষ হ্যাঁ, দলে, যেটা দলে আমরা বেরিয়ে আসে। ২০২৪ যেটা আরো আমরা ২৪ এ সেভাবে দেখেছি। দেখলাম আসলে। তো আমি আরেকটা আপনি এই যে ফ্রেমিং এর কথা বললেন, তো ফ্রেমিং এর কথা পার্সপেক্টিভ এ যেমন মিডিয়া তো একটা ফ্রেমিং তৈরি হ্যাঁ, করে এবং আপনি কিন্তু আপনার একটা প্রবন্ধে আমি দেখেছি যে ফুলবাড়ী এবং সুন্দরবন বিদ্যুৎ কেন্দ্র আন্দোলনের এটা মিডিয়া কভারেজের একটা তুলনা করে দেখিয়েছেন যে তো এই যে পরিবেশগত ন্যায্যতার যে আন্দোলনগুলো বা এগুলোকে আজকে মানে আমাদের মিডিয়া কিভাবে এগুলোকে ফ্রেমিং করে আচ্ছা। আ বা করছে? আমার ফাইন্ডিংস হচ্ছে হয়তো একটা নির্দিষ্ট কোনো উপায় হ্যাঁ, নাই। এটা হয়তো হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে। বাট হ্যাঁ। মানে অ নিয়ামকগুলো কি? একটা মেজর ফাইন্ডিংস আমার যেটা আম আ ফুলবাড়ির ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা ট্র্যাডিশনাল মিডিয়া তার মানে হুম, হচ্ছে পত্র-পত্রিকা ইত্যাদি। পত্রিকা, হ্যাঁ। আ এবং তখন কিন্তু মাত্র শুরুও হয়েছে না তখন তো অলরেডি অনেকগুলোই আছে টেলিভিশন চ্যানেলগুলো। আ মানে মূল ইস্যুটা হচ্ছে সরকার যেদিকে যায়, যেই পক্ষে থাকে মিডিয়ার মূল টোনটা ওই পক্ষেই থাকে। ট্র্যাডিশনাল মিডিয়ার। আনলেস there is something which is হুম, very emotionally strong like killing of someone কোনো মারপিট হয়েছে। রিপ্রেশন চেঞ্জেস দ্য থিং। এবং রিপ্রেশন যদি ঘটে তখন আমরা দেখি যে যদি ফিজিক্যাল হার্ম হয়, যদি কারো লাইফ লস্ট হয়, তাহলে মিডিয়ার ফ্রেমিংটা কমপ্লিটলি ইয়েদের পক্ষে চলে যায়, প্রতিবাদকারীদের ওদের পক্ষে চলে পক্ষে যায়। চলছে। এবং সেটা কিছুদিন থাকে তারপরে আবার সাধারণত ইট গোস ব্যাক। আ আর সুন্দরবন আন্দোলনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে তখন সোশ্যাল মিডিয়া became চলে very এসছে, হ্যাঁ। important এবং সরকার প্রচুর টাকা খরচ করেছে সোশ্যাল মিডিয়াকে এবং ন্যাশনাল হ্যাঁ, মিডিয়াকে আমরা ওটা কন্ট্রোল দেখেছি, করার আমরা জন্য। ওটা লক্ষ্য করেছি, এবং হ্যাঁ। সেটার একটা বড় সরাসরি প্রভাব আছে। প্রচুর টিভিসি বা ওই জাতীয় হ্যাঁ, ইয়ে বানানো হয়েছিল ওই এমনকি সময়। হ্যাঁ, টিভিসিও হ্যাঁ, বানানো হয়েছে। টিভিসি বানানো মানে হয়েছিল, এটা একটা হ্যাঁ, মানে হ্যাঁ। অসাধারণ ব্যাপার। আমি বললাম, "বাহ! এটা তো আমি এর আগের সরকার না, কখনো না আগে করেনি।" কখনো দেখি নাই। এবং এটা হচ্ছে এবং আমার কাছে মনে হয় রামপাল পাওয়ার প্ল্যান্ট এর ক্ষেত্রে সরকারও কিছুটা শিখেছে এবং আপনি যেটা শুরুতে একবার বলেছিলেনও, সেটা সত্যি। আমরা কোন বাংলাদেশে যেহেতু আমরা একটা যে একটা একটা দেশ হিসেবে যদি কল্পনা করি, এই বর্ডারের ভেতরে আমরা কিন্তু শুধু যে বর্ডারের ভেতরেই শিখি তা না, বর্ডারের বাইরে থেকেও শিখি। কিন্তু এখানে যে কটা আন্দোলন হয়েছে, একটা কিন্তু আরেকটার থেকে অবশ্যই শিখেছে এবং হুম, both sides learn from it. হুম, আ আ রেজিমের সমস্যা হচ্ছে রেজিমের হাতে আসলে অনেক বেশি কিছু করার নাই। হুম। সে একবার যখন মেরে ফেলে, এর চেয়ে বেশি আর কি করবে? সো রেজিমের হাতে টুল কম। কিন্তু আম আন্দোলনকারীদের হাতে অনেক নতুন, নতুন অনেক ইনোভেটিভ টুল আসে, থাকে। তারা ইনোভেট করে এবং সেই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। কিন্তু যেমন রামপাল পাওয়ার প্ল্যান্ট এর ক্ষেত্রে কিন্তু এই ফুলবাড়ির সবচেয়ে বড় আম মানে ফ্রেমিং ফ্রম দ্য প্রোটেস্টার্স ওয়্যার যে এটা বিদেশী। ইয়েস। কারণ সবসময় বলা হতো উন্মুক্ত না, বিদেশী না, রপ্তানি না। হুম, মানে ওপেন পিট হবে না, বিদেশি কোম্পানি থেকে হবে না এবং রপ্তানি করা যাবে না। এবং এনটিপিসির যে আ কয়লা বিদ্যুৎ কেন্দ্র মানে বাংলাদেশ এবং হুম। এনটিপিসির সেটা কিন্তু সরকারের সাথে সরকারের। সরকারের সাথে এটা কিন্তু সরকার। মাল্টিন্যাশনাল কর্পোরেশন না। এবং আমার অন্য আরেকটা স্টাডিতে আমি দেখেছি কোয়ান্টিটেটিভ সেখানে আমরা দেখেছি যে মাল্টিন্যাশনাল কর্পোরেশন যদি ইনভলভড হয় কমিউনিটি রেজিস্ট্যান্স বা হওয়ার সম্ভাবনা অনেক টাইমস বেড়ে যায়। বেড়ে আচ্ছা। এবং যদি এলাকায় জনসংখ্যা আম ৫ স্কয়ার কিলোমিটার বাড়ে, হুম, সেক্ষেত্রেও আ সম্ভাবনা বাড়ে। কিন্তু এটা আবার একটা কার্ভিলিনিয়ার ও। কারণ এটা ১,০০০ এর বেশি হলে ৫ হুম, স্কয়ার কিলোমিটার হুম, জনসংখ্যা যেমন অর্থাৎ ১,০০০ এর বেশি কখন হয়? যখন এটা একটা সিটি এরিয়া হুম, হয়, হুম। মেট্রোপলিটন এরিয়া হয়। তখন কিন্তু আবার কমিউনিটি প্রোটেস্ট এর সম্ভাবনা কমে যায়। কারণ আচ্ছা। মেট্রোপলিটন এরিয়ার মানুষজন টাকার ব্যবহার করতে জানে। কিন্তু ল্যান্ড বেস লাইভলিহুড এর মানুষজন টাকার ব্যবহার ব্যবহার করতে করতে জানে জানে না। না। তারা মনে করেন যে তাদের ল্যান্ডটাই হচ্ছে আসল। সো ল্যান্ড হারিয়ে গেলে তারা আসলে কিন্তু তাদের জীবন জীবিকা সবই হুমকির মধ্যে পড়ে যায়। এই কারণে ইটস মোর লাইকলি যে তারা অনেক বেশি হ্যাঁ, স্ট্রেংথ নিয়ে আন্দোলনে হ্যাঁ। ঝাঁপিয়ে হুম, পড়েন দেন মেট্রোপলিটন এরিয়া। আপনি হুম, শিক্ষিত মানুষ, আপনি টাকাটা জানেন ওটা পেয়ে গেলে আপনার জমির বদলে টাকা পাবেন। টাকার হুম, পরিমাণও বেশি হবে। আর হুম, জমির বদলে টাকা পাবার পরে ওটাকে আপনি কিছু সেভ করতে পারবেন, ইনভেস্ট হুম। করতে পারবেন। বিকজ ইউ হ্যাভ দ্যা সর্ট অফ ইয়া know-how and the cultural capital as well and the social হুম, capital to হুম, do that. হুম। কিন্তু land based livelihood এর মানুষজন এটা
কখনো করতে চান না। ভেরি একদম। আনলাইকলি যে তারা এটা হুম। করতে চাইবেন এবং না সেজন্য। আমি একটা জায়গা থেকে পেলাম যে আপনি এই যে উন্নয়নগত নিপীড়ন বা ডেভেলপমেন্ট ভিক্টিমহুড বলে একটা হুম, টার্ম ইউজ হুম, করেছেন। সো এই যে এই ধারণাটা মানে বড়, বড় উন্নয়ন প্রজেক্টের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয় যে গ্রামীণ জনগোষ্ঠীর কথা বলছিলেন, যাদের কাছে ল্যান্ডটা আসলে তাদের জীবিকার এবং তাদের জীবনের তাদের অংশ জীবন, আসলে। হ্যাঁ, তাদের এটাই তার জীবন। জীবন আসলে। হ্যাঁ, তো সেইটা তাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয়? আমি যেমন এখানে নানান রকম টার্ম প্রচলিত আছে। যেমন আমার মনে আছে যে একবার ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আমাদের কাছে মানে বলা হয়েছিল যে ওটাকে ডকুমেন্টেশন করার জন্য। সেটা ছিল হচ্ছে যে আপনার এই যে পদ্মা সেতু যখন হবে হুম, প্রচুর তো উৎখাত করা হয়েছে হ্যাঁ, বা যেটাকে ওরা একটা খুব সুন্দর টার্ম ব্যবহার করছিল। ইনভলান্টারি মাইগ্রেশন। হ্যাঁ, আমি জানতে চেয়েছিলাম যে আচ্ছা এটা কি? তো আসলে আল্টিমেটলি যেটা বলল সেটা হচ্ছে উচ্ছেদ। সোজা কথায় উচ্ছেদ, এভিকশন, হ্যাঁ। এভিকশন। তো এই তো নানান রকম টার্ম ও তো আরো এরা বলে ব্যবহার করছে। ফোর্সড ডিসপ্লেসমেন্ট ও বলে। ফোর্স ডিসপ্লেসমেন্ট হ্যাঁ, বলে। বলে। তো আমি যেটা চাচ্ছি এই যে আপনি যেটা বলছেন যে ডেভেলপমেন্ট ভিকটিমহুড হুম। এইটার এই কনসেপ্টটা কি বা ধারণাটা কি? যেহেতু এটা আমরা এখন একটা পুঁজিবাদী একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি। এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে ডেভেলপমেন্ট পুঁজিবাদের একটা টুল মাত্র ডেভেলপমেন্টকে ব্যবহার করা হয়। কারণ আমাদের মতো আপনি যদি গ্লোবাল সাউথ বলেন বা এখন গ্লোবাল সাউথ কেও অনেকে ক্রিটিক করেন। আমি যদি ধরে নেই ৩য় বিশ্ব তো এখন বাদ হয়ে গেছে। এই যে লেস ডেভেলপড কান্ট্রি গুলো যেগুলো লেস ইন্ডাস্ট্রিয়ালাইজড হুম, এই সমস্ত দেশগুলোতে এই উন্নয়নের ইন্টারভেনশন এর মধ্যে দিয়ে অনেক ধরনের গভর্নমেন্টালিটিও কিন্তু আম তৈরি করা যায়, পরিস্থিতি তৈরি করা জি। যায়। এগুলো এগুলোর মাধ্যমে অনেক রকমভাবে ভিক্টিমহুড তৈরি হয়। এক তো হচ্ছে জমি থেকে উচ্ছেদ। দ্বিতীয় হচ্ছে যে তাদের লাইভলিহুড থেকে উচ্ছেদ এবং যেহেতু ধরা যাক একটা এলাকার মানুষ ট্র্যাডিশনাল এগ্রিকালচার করছিলেন। সেখান থেকে নট অনলি যে তাদেরকে উচ্ছেদ করে ওখানে কয়লা খনি করবে শুধু সেটাই না। এমনকি যে ইন্ট্রোডাকশন অফ ক্রপিং, হুম, আম হাই yielding ভ্যারাইটিস, হাইব্রিড হ্যাঁ। হাইব্রিড এগুলোর মাধ্যমে তো আসলে তার সাথে তার মাটির যে সম্পর্ক, তার এনভায়রনমেন্ট এর যে সম্পর্ক, এর প্রতিটা জিনিসকে কিন্তু নষ্ট করা নষ্ট হয়। করেছে। যদি এই জায়গাগুলো ছিন্ন হয়, তখন এই মানুষগুলো আসলে কখনোই আর তাদের মানে লাইফস্টাইল এ ফেরত যেতে পারে না। তাদের লাইফে সবসময় অবনমন হয়। হুম, জীবনমানের অবনমন হয়। একটা পর্যায়ে গিয়ে তারা তাদের জমি হারাতে থাকে। এক ধরনের pauperization হুম। টেক প্লেস করে এবং তারা একসময় বাধ্য হয় এই যে আপনারা ঢাকা শহরে যাদেরকে রিক্সা চালাতে দেখছেন এবং খুবই হ্যাঁ, বিরক্ত হচ্ছেন সার্ভ করতে আরকি। হ্যাঁ। সার্ভ সো দে হ্যাঁ, কাম হিয়ার সার্ভার বিকজ হয়ে আর যায়। আর তো তার কোন কাজ ওখানে অবশিষ্ট থাকে না। এর সাথে, সাথে এনভায়রনমেন্ট যখন ক্ষতিগ্রস্ত হয় উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ম্যাসিভ লেভেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেখানে কোন ধরনের এনভায়রনমেন্টাল যে সমস্ত চেক অ্যান্ড ব্যালেন্স এর পদ্ধতি থাকা দরকার, মনিটরিং থাকা দরকার। সেগুলো কিন্তু আমাদের মতো দেশগুলোতে ল্যাক্সিটি থাকে। হুম, কারণ আমাদের মতো দেশগুলোর মূল আকাঙ্খা থাকে ওই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হ্যাঁ, এবং দ্রুত উন্নয়ন যাতে মানুষের পকেটে টাকা দেয়া যায়। এটার জন্য তারা যেদিকে ধাবিত হয় সেটার ফলে আসলে এনভায়রনমেন্ট নিয়ে তারা সবসময় বলে এটা ২য় চিন্তার বিষয়। কিন্তু ল্যান্ড বেসড লাইভলিহুড এর মানুষদের জন্য এটা ১ এনভায়রনমেন্ট নাম্বার বিষয়, ১ নাম্বার ১ম বিষয়। বিষয়। কারণ এটা ছাড়া তার আসলে অস্তিত্বই নাই। কোন কিছুই সে করতে পারবে না। তো তার ফলে এই যে নানান দিক থেকে এদেরকে এক ধরনের ভিকটিম এ পরিণত করা হুম, হয়। যার হয়তো আ ডাইরেক্ট ইফেক্ট হচ্ছে যদি সে সরাসরি উচ্ছেদ হয়ে যায়। কিন্তু ইনডাইরেক্ট ইফেক্ট ও কিন্তু আছে। যেমন ক্লাইমেট চেঞ্জ। এখন ক্লাইমেট চেঞ্জ হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্যা ওয়েস্ট ইস প্রবাবলি অ্যাকচুয়ালি রেসপনসিবল ফর ইট। কিন্তু আমরা এটার প্রভাব কিন্তু ওখানেই দেখব তা কিন্তু না। সারা পৃথিবীতেই দেখব। এবং এর মধ্যে যদি এটা আমাদের মতো দেশে হয়, তখন আমরা তো এমনিই একটা অত্যন্ত মানে কি বলবো জনঘন হুম, দেশ। আমাদের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এখানে যদি একটুখানি সি লেভেল রাইজ হয় তাহলেই তো হুম, অনেক ধরনের সমস্যা এবং এই যে তারা যখন উচ্ছেদ হয়ে যাবে ইনডাইরেক্টলিও কিন্তু তারা জি, ভিকটিম হচ্ছে। এছাড়া ধরেন পরিবেশগত জায়গা থেকেই ভিকটিমহুড টা সবচাইতে বেশি আমরা দেখেছি এট লিস্ট আমাদের দেখেছি। বইটাতে। হ্যাঁ, কারণ আমরা আসলে তো এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ এরই বই হুম, এবং আমরা আ মানে সাহিত্য এবং সোশ্যাল সায়েন্স কে এক জায়গায় করে দেখবার চেষ্টা করেছি। কারণ আমাদের এই অঞ্চলের সাহিত্য বিশেষ করে বাংলা ভাষার সাহিত্যে আ বহু বছর ধরেই সেটা কবিতায় বলেন, গানে বলেন, প্রবন্ধে বলেন, সে রবীন্দ্রনাথ বলেন, লালন বলেন, আ স বিভূতিভূষণ যার অনেক নাম বলতে পারি। হুম, আ এমনকি মহাশ্বেতা দেবী কিংবা সেলিম আল দীন সকলের লেখার মধ্যে কিন্তু এই জায়গাটা আছে। এবং এই যে আমাদের নেচার বা আমাদের প্রকৃতির সাথে আমাদের যে হুম, সম্পর্ক, এটা খুব প্রবলভাবে আছে। এবং সেটা থেকে আমরা শক্তি নিতে চেয়েছি। এই যে সেটাই। বৈশ্বিক একটা জি, মানে এনভায়রনমেন্টাল
যে এক ধরনের ডিস্ট্রাকশন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, হুম। যেটা কিন্তু কন্টিনিউ করছে। এই যে পোস্ট ৩৬শে জুলাইও কিন্তু কিছু বন্ধ হয়নি। বরং কিছুই বন্ধ হয়নি। এখন যেটা ঘটছে যে এখন আরো বেশি ফরেন ডিরেক্ট হ্যাঁ, ইনভেস্টমেন্ট আনো। তাড়াতাড়ি সবকিছু করো এবং হ্যাঁ, দেশটাকে একটা ব্যারাক বানিয়ে ফেলো সো দ্যাট everyone becomes industrialized or every inch একদম। becomes part of the হ্যাঁ। industry. কিন্তু মানে এখানে পরিবেশ বা প্রকৃতি কোথায় সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে না। হুম। সো সেই অর্থে আমরা ডেভেলপমেন্ট ভিক্টিমহুড টাকে ব্যবহার করেছি। কিন্তু এর একটা রেজিস্ট্যান্স ও আছে কনস্ট্যান্ট। সেটাও এই ভিক্টিমহুড এর আলোচনার মধ্যে আমরা আম এনেছি আমাদের আরকি ১ম যে আমি হচ্ছে থিওরাইজেশন। যে ২০২৪ এ যে ঘটনা ওইগুলোতে বা এখন যেটা হচ্ছে তার পরবর্তী সময়ে যে ঘটনাগুলো হচ্ছে আমি আসবো ওই জায়গাটাতে। বাট আমি এখন হচ্ছে আপনার এই যে আপনার যে থিয়েটারের আপনি যে বটতলা থিয়েটার দলের আপনি অন্যতম প্রতিষ্ঠাতা। তো এই বটতলার মতো একটা দল তৈরি করার পেছনে মূল প্রয়োজনটা বা প্রেরণাটা কোথায় ছিল? আচ্ছা, একটু শুরুতে বলেছিলাম যে আমি তো আসলে ৯৬ সাল থেকে থিয়েটার করি এবং সুবচন নাট্য সংসদের সাথেই করতাম। ওখানে ১ম নাটক লিখেছি, অভিনয় করেছি বিভিন্ন নাটকে। আমার যে নাটকটা সবাই খুব চেনে 'খনা' সেই খনা। নাটকটাও ১ম আসলে সুবচনের জন্যই লেখা। আম তো এই কাজগুলো করতে গিয়ে আমাদের একসময় মনে হয়েছে যে সুবচন অনেক পুরনো দল। হুম, 1977 এ এটার প্রতিষ্ঠা এবং জি। সুবচন দলটিরও খুবই ইন্টারেস্টিং পলিটিক্যাল হিস্ট্রি আছে। আপনারা জানেন যে 1976 এ জুন না নভেম্বরে কর্নেল তাহেরের ফাঁসি হয়। এবং জাসদ নিষিদ্ধ করা হয়। এবং তখন জাসদ নিষিদ্ধ হওয়ার পরে 1977 এর জানুয়ারি মাসে এক্স জাসদ মানে তারা যখন নিষিদ্ধ হুম, কিন্তু হুম। জাসদের অনেক, অনেক ছেলে-মেয়েরা মূলত ছেলেরাই তারা আসলে সুবচন তৈরি করেছিলেন। ইট ওয়াজ আচ্ছা। এ ফ্রন্ট এবং সত্যি ওদের কালচারাল রিহার্সাল এর ফ্রন্ট। হ্যাঁ। পরে ওই গোপন মিটিং থেকে শুরু করে সবই কিন্তু হতো। আচ্ছা। মানে এটা আসলে একটা কভার আপ ছিল। মানে একটা শেল। এটা একটা শেল ছিল। আ পরবর্তীতে ৮০ র দশক বা ৯০ আমি বলব হুম। ৯০ র দশকে এসে এটা মোর মানে থিয়েট্রিক্যাল থিয়েটারের দিকে মোর যেতে থাকলো। যে এত রাজনীতি না আমরা একটু ঠিকঠাক মতো নান্দনিক থিয়েটার করি। নাচ। এইসব দিকে যেতে থাকলো আরকি। এবং ওয়ারেসাত হোসেন বেলাল কিন্তু আমার ধারণা এখনো মানে কর্নেল তাহেরের ছোট ভাই সম্ভবত এখনো সুবচনের সভাপতি। উনি আচ্ছা। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। মানে ইউ আন্ডারস্ট্যান্ড মানে ইট ওয়াজ হ্যাঁ, মানে এটা একটা পলিটিক্যাল প্রজেক্টই ছিল। এবং আমাদের শুরুর দিকের নাটকগুলো দেখলে বোঝা যেত যে খুবই স্ট্রং মেসেজেস পলিটিক্যাল একটা থাকতো। মেসেজিং থাকে। তারপরে ৯০ দশকে এসে হাসি ঠাট্টা তামাশা এগুলোর মধ্যে ঢোকা হলো। এবং আমি যখন ৯০ দশকের 2nd হাফ এ 96 এ আমি ওখানে জয়েন করি। আমার কাছে সবসময় মনে হতো যে এটা একটু পুরনো আরকি। মানে আছে না যে আ আমরা তখন যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা বলা যাচ্ছে না। কারণ সিনিয়ররা খুব বাধা দিতেন আরকি। আর আচ্ছা। যেটা হতো যে আমি যেহেতু অনেক কথা বলি, তখন থেকেই কথা বলতাম। সো তখন থেকেই সিনিয়রদের সাথে আমার একটু ঝামেলা লেগে যেত। আমি যদিও সুবচনের আমার ধারণা আমি বোধহয় এক্সিকিউটিভ কমিটির ১ম নারী মেম্বার। মানে অনেক ১ম নারী আরকি আমি ওই দলের। তারপরে যখন আমরা নাটক লিখলাম তখন আসলে ইট ওয়াজ কোয়াইট ক্লিয়ার যে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা অনেকের থেকে হুম, আলাদা। হুম, আম এবং এরপরে আস্তে এক ধরনের মনে ভাবনাটা তৈরি হলো যে আসলে মনে হয় এইখানটার চাইতে আমাদের অন্য কোনো একটা জায়গা খুঁজে বের করতে হবে। হুম, কিছু দ্বন্দ্ব-টন্দ্ব ছিল। জি। এবং আমরা যেহেতু আবার ২০০৮ এই আমি চলে গেছি ইয়েতে ইংল্যান্ডে আ মানে পিএইচডি করতে। হুম, তখন আমি আসলে চাই নাই যে দল থেকে বের হয়ে গেছি কিন্তু আরেকটা নতুন দল করব এরকম আমার মাথায় ছিল না। হুম, কিন্তু দল থেকে আসলে বেরিয়ে গেছি একসাথে ২৫ জন সুবচন থেকে। তখন ওরা তো কি করবে? ওদের তখন একটা খুব ইয়ে ছিল যে তোমরা তো চলে যাচ্ছ আমাদের তো দল একটা কিছু করতে হবে। তখন বোধহয় আমি যাওয়ার ১ মাস আগে বা ১-১.৫ মাস আগে এইসব হুলস্থুল করে আমরা একটা দল দাঁড় করালাম। নাম দিলেন আসফার ভাই, আচ্ছা। আসফার হোসেন। মানে আমরা নাম খুঁজতেছিলাম। অনেকগুলো নাম ছিল মাথায়। তখন উনি বললেন, "এইটা খুব মজার নাম, এটা খুব মজার বটতলা। নাম।" তো তখন নাম নিয়েও আমরা অনেক বিপদে পড়েছি। আমাদেরকে অনেক খারাপ কথা বলা হয়েছে, ট্রোল করা হয়েছে যে বটতলায় গ্রামের লোক প্রাতঃকর্ম সারতে যায়। সো এইসব অনেক শুনেছি আমরা। তো যেকোনো নতুন মানে ভেঙে একটা নতুন দল করলে নানান কিছু হ্যাঁ, হয়। এটা তো আমরা তখন ওখানে আ ভেবেছিলাম যে আমরা যে কথাগুলো বলতে চাই সেগুলো বলবার জন্য আমাদের হুম, জায়গা দরকার। আমাদের ১ম নাটক হচ্ছে একটা পথনাটক। এটা আমার মানে কনসেপ্টটা আমার ছিল কিন্তু আমাদের দলের আরেকজন এটা লিখেছে। এটা হচ্ছে আপনাদের মনে আছে কিনা জানি না। র‍্যাংস ভবন ধসে পড়ল না হুম, যখন হুম, হুম, ভাঙা হচ্ছিল। হুম, তখন হঠাৎ একদিন ধসে পড়ল এবং ওখানে শ্রমিকরা মারা মারা গেলেন। গেলেন। একজন শ্রমিক ঝুলে ছিল লাশ অনেকদিন। ৪-৫ দিন এবং আমি ওই রাস্তা দিয়ে নিয়মিত আমি তখন আইয়ুবিতে পড়াই। ওই রাস্তা দিয়ে আমি নিয়মিত যাওয়া আসা করতাম।
আর যাওয়া আসার সময় আমি খালি তাকিয়ে থেকে ভাবতাম যে এই যে মানুষগুলো উল্টো দিকে এখন যেখানে গণমিনারের কথা হুম, হুম, বলা হুম, হচ্ছে, হুম, হুম। ওই জায়গাটাতে রাইমস ভবনের ওই শ্রমিকদের পরিবারের লোকজন ওখানে জড়ো হয়ে থাকতেন। তো এটা যখন আমি প্রতিদিন যাওয়া আসার সময় দেখতাম, আমার মানে আমার নিজেকে খুব গিল্টি লাগতো আরকি। তো ওইখান থেকে আমি একটা গল্প লিখেছিলাম। সেই গল্পটা থেকে একটা নাটক। এবং ওই নাটকটা মানে এই যে শ্রমিকের এটার অধিকার, নাম কি ছিল? একজন রুহুল আমিন মানে ওই আ শ্রমিকের নামে শ্রমিকের নাম। নামে। এবং আ মানে আমাদের এর আগে যেটা হতো যে একটা বিশেষ বয়ান মানে সুবচনের একটা বিশেষ বয়ানের সাথে ছিল। আপনি জানেন যে থিয়েটারের বেশিরভাগ দলই ওই একটা মানে একটা মুক্তিযুদ্ধের নির্দিষ্ট একটা গ্র্যান্ড ন্যারেটিভ কেই হ্যাঁ, হ্যাঁ, ধারণ করে হ্যাঁ। রয়েছেন এবং এটার কোনো অন্য কিছু নিয়ে বলা যাবে না, কিছু করা যাবে না। এই ব্যাপারগুলো মানে ছিল। অন্যান্য নানান রকম হ্যাঁ, তো আসলে অনেক রকম একটা ভাবে দেখা যায় বা হ্যাঁ, ফ্রেমিং করা যায়। আপনি যেটা হ্যাঁ। বারবার করে বলছেন। হ্যাঁ, মানে ধরেন আমি চিন্তা করি যে আমি নারী হিসেবে যখন ভাবি যে হ্যাঁ, মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরে এতগুলো বছর গেল। আমার অধিকার তো হয় নাই। এখন আমি যদি বা এটা নিয়ে মুক্তিযুদ্ধের গল্পও একটাই গল্প হ্যাঁ, কিন্তু। এবং ধরেন আমি যদি ভাবি যে আচ্ছা আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে আমার অধিকারটা লাগবে। এটা নিয়ে আমি একটা গল্প লিখতে হুম, চাই। সেটা মেয়েদের ব্যাপার আচ্ছা একটু মানে দূরে থাক। আচ্ছা। কিংবা শ্রমিকদের ব্যাপার আচ্ছা ওইটা শুধু পথনাটক। মানে এরকম ডিমার্কেশন ছিল। এবং কে এটাতে মানে আসলে কার আম কথাটা সিদ্ধান্ত গ্রহণে থাকছে। এগুলো সব মিলিয়ে বেশ জটিল ব্যাপার ছিল। আর আমার কাছে মনে হয় কিছুটা তো পাওয়ার এর ব্যাপারও আছে যে অ্যাবসোলিউটলি। খনা যখন ১ম হয় আ এটা হোক এটা অনেকে চায় নাই আসলে। আচ্ছা। অনেক ডিরেক্টররা এটা ফিরিয়ে দিয়েছেন। কেন? এটা নাটক হয়নি বলে। ও আচ্ছা। তারপরে যাই হোক আমার ঘরের লোক সে যেহেতু সে ১ম পড়েছে সে বলল যে, "এটা নাটক হয় না। এটা খুব আনফেয়ার কথা হচ্ছে। আমি করি।" তো আমি বললাম এটা আমার ২য় নাটক। সো আমি বললাম যে, "হ্যাঁ, ঠিক আছে করতে পারো যদি দল তোমাকে দেয়।" তারপরে দল দিবে না। আচ্ছা। তারপরে যাই হোক অনেক ফাইট-টাইট করে এটাও সে নিল। তারপর সে ডিরেকশন দিল। প্রচুর অসহযোগিতা করা হয়েছে যাতে নাটকটা না না নামানো হয়। যায়। এবং নাটকটা হওয়ার পরে ১ম দিনই মানে এটা এত বড় হয়ে গেছে। সবাই এত অ্যাপ্রিশিয়েট করেছে। কিন্তু মানে এইটার কাহিনীটা কি শুধুমাত্র নাটকটা না হওয়া নাকি এর পিছনে আর অন্য মানে আমার কাছে কোন মনে কিছু হয়েছে ছিল? যে নাটকটা এত অ্যাপ্রিশিয়েটেড হয়েছে, কিন্তু অ্যাপ্রিসিয়েশন টা পুরোটা একটা বাসার ভিতরে হয়ে গেছে বলে কেউ মনে করলেন আরকি। আচ্ছা। এখন আমি নাটক লিখেছি, উনি নাটক ডিরেকশন দিয়েছেন, আমি সেন্ট্রাল কাস্ট। সো ও আ একদম পারিবারিক প্রযোজনা। পারিবারিক প্রযোজনা হিসেবে এটাকে তার ফলে এক ধরনের একটু হুম। টানাটানি শুরু হলো। এক ধরনের ইনসিকিউরিটি এরকম এগুলা হয়েই থাকে যেকোনো হ্যাঁ, ক্রিয়েটিভ হ্যাঁ, কাজে। সেটা স্বাভাবিক আর ব্যাপার। যেহেতু একটা যৌথ কাজ। তো পরে আসলে আমরা নিজেরাও ফিল করতে থাকলাম যে খুব বেশি বোধহয় ঝামেলা করে ফেলছি আমরা। তো তখন আসলে আমরা সরে আসি আরকি দল থেকে। আ তারপরে আস্তে অনেকে বের হয়ে আসে। তারপরে হুম, নতুন হুম, দল করা হয়। হুম। আমরা খনা আবার করব এটা আমরা ভাবি নাই। মানে ওদের নাটকগুলো আমরা করতে চাই নাই। আমরা আমাদের মতো করতে চেয়েছি। কিন্তু ২০১০ সালে বোধহয় নারী দিবসের ১০০তম বার্ষিকী ছিল। সেই সময় বিপ্লবী নারী সংহতি, হুম, তাসলিমা আক্তার হুম, আপনারা হুম। নিশ্চয়ই ওনাকে চেনেন। তাসলিমা আক্তার আপা একদম মানে আমাকে চেপে ধরলেন আরকি যে এটা করতেই হবে। খনা আ ও ওই মানে আন্তর্জাতিক নারী দিবসের ১০০তম বার্ষিকীতে করতে হবে। এবং প্রপোজালটা ছিল করতে হবে শহীদ মিনারে। এটা তো আচ্ছা। দারুণ একটা প্রপোজাল। তখন আমরা দলকে বললাম এবং পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আচ্ছা বটতলা আসলে খনাটা করবে। কারণ ওরা যেহেতু করছে না। করছে না। হ্যাঁ। তো তারপর থেকে বটতলায় খনা হয়। আম এবং খনার আসলে এক ধরনের আমার কাছে মনে হয় যে প্রচুর মানুষ দেখেছে, প্রচুর মানুষকে এটা হুম, কানেক্ট করতে পারে। অনেক নারীরা কানেক্ট হুম। করতে পারেন। আ তো বটতলায় আমার আ ১২ না এখন তো আমরা প্রায় ১৬ বছর হতে যাচ্ছে। তো এখন আমি গত ৩ বছর আমি একটু দূরে আছি। দূরে আছি বলতে মানে ডিসিশন মেকিং এ আমি পার্ট না। আচ্ছা। আম আ বহু বছর ছিলাম। আমি বলেছি যে কিন্তু নতুন আমরা নেতৃত্ব আরো হ্যাঁ, তৈরি হোক। আসুক হ্যাঁ। এবং একটা জিনিস আমরা ৫ বছর এটা আগে একটা থেকে এখানে তো কেউ ছাড়তে চায় না হ্যাঁ, না নেতৃত্ব কোন আমরা একদম জায়গায়। আমাদের হচ্ছে নিয়ম আছে পরপর ২ বারের বেশি কেউ আ আচ্ছা। গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রধান নির্বাহী পদে থাকতে পারবে না। কোন পদেই থাকতে পারবে না। আর 50-50 আছে আমাদের যে আচ্ছা। নারী অন্তত 50% থাকতে হবে। সেটা আমরা চেষ্টা করি। কিন্তু সবসময় পারি না। কিন্তু এখন আছে। এই মুহূর্তে আছে। না আপনি আরেকটা একটু আগে একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন যে অনেক ১ম নারীর একটা হ্যাঁ, কথা বলছিলেন যে হ্যাঁ, আপনার হ্যাঁ, নিজ জীবনে এবং আপনি গবেষণার ক্ষেত্রেও কিন্তু এসেছে। আপনার গবেষণার একটা পেপার আমি পড়ছিলাম। সেখানে হচ্ছে যে নারী থিয়েটার কর্মীরা কিভাবে নানা দশকে মানে ৮ দশকে সম্ভবত প্রত্যেক দশকে একজন নারী ৭ দশকে। থিয়েটার কর্মীকে নিয়ে হ্যাঁ, ৭ হ্যাঁ। দশকে একজন থিয়েটার কর্মীকে নিয়ে এবং তাদের যে নিজেদের জায়গা করে নেয়া এবং তারপর টিকে থাকার লড়াইটা নিয়ে আপনার মূলত এই পেপারটা।
এবং এই অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে এই সময়টাতে এই যে দশক থেকে দশকে কি ধরনের পরিবর্তন হয়েছে? মানে এক হচ্ছে যে থিয়েটার দলে নারীর অবস্থান বা তার হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি বা তার ডিসিশন মেকিং পাওয়ার, অথবা আমি নিশ্চিত যে যেকোনো ক্ষেত্রের মতোই এখানেও হচ্ছে যে ডিসক্রিমিনেশন বা এই ব্যাপারগুলো নারী হিসাবে অবশ্যই ফেস করতে হয়েছে। তো এই দিকগুলো কিভাবে বদলেছে বলে আপনি মনে করেন বা আদৌ বদলেছে কিনা? আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু প্রশ্নটা একবারেই করে ফেলি। সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে ১৯৫০ এর দশকে বা তারপরের দশকগুলোতে ৫০, ৬০, ৭০ এর দশকে মানে নারীরা নাটকে আসার ক্ষেত্রে পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হুম। সো আমরা এখন তো একবিংশ শতাব্দীতে আছি। সো এই সময় কি এটা পরিবর্তিত হয়েছে কোনোভাবে? যে এখানে কি এখনো পরিবার একই ভূমিকা রেখে যাচ্ছে নাকি কোনো পরিবর্তন মানে এসেছে? আমি যদি পরিবর্তনটা এভাবে দেখি যে ৫০ এবং ৬০ এর দশকে ৭০ এর দশকের শুরুর দিকেও যারা এসছেন, তাদের আসলে একদমই তারা পারিবারিকভাবে এসেছেন। তার মানে তার হুম, পরিবারের কেউ একজন ডিরেক্টর। তিনি যেহেতু আপনারা জানেন যে ওই সময় ভদ্র ঘরের মেয়েরা মেয়েরা নাটক না করবে। থিয়েটার করবে না। সুতরাং থিয়েটার করা যাবে না এইসব জায়গা ছিল। তো তার ফলে এরকম লোক ছাড়া আসলে কারো উপরে ভরসা কেউ হুম, করত না আসলে। বাবা, ভাই, স্বামী এই ৩ ধরনের মানুষের ডিরেকশন এর নাটকে নারীরা এসছেন। এবং তার মানে এবং they were very, very revered as well. খুবই সম্মানিত ইয়া ব্যক্তি ছিলেন। কারণ তারা দলেরও মূল ব্যক্তির বা হুম, প্রধান ব্যক্তির কেউ একজন। সো এইসব অর্থে আম ওইটা ওই উম ইয়েগুলোতে আমরা দেখেছি। কিন্তু ৮০-৯০ এর দশকে এটা চেঞ্জ হওয়া শুরু করে। এবং এই সময় নারীরা শুধু থিয়েটার করার জন্যই থিয়েটারে আসেন। হয়তোবা কেউ ৮০ র দশকেও আমরা দেখেছি যে ভাইয়ের সাথে এসছেন। কাউকে না কাউকে সাথে নিয়ে আসতে হয়েছে যে হ্যাঁ, কারণ তা হ্যাঁ। নাহলে ফ্যামিলি দিচ্ছে না রিহার্সাল এর জন্য রিহার্সাল এর জন্য। রাত এবং অবধি। হ্যাঁ। সেই সময়ও তারা ফেস করেছেন যে তারা এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি যে কোন ডিসিশন মেকিং এ তাদেরকে কখনো রাখা হয়নি। তারা হচ্ছেন ৯০ দশক পর্যন্ত তারা হচ্ছেন ওই শোপিস যারা খুবই ওয়েল রিভিয়ার্ড, অনেক সম্মানিত অমুকের ভাবি, অমুক ভাবি বা তমুক ভাবি। এবং হ্যাঁ, ভাবি। খুবই ইন্টারেস্টিং একজন আমাকে মানে একজন ৭০ এর দশকের যিনি যাকে আমি ইন্টারভিউ করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে একবার এরকম লিস্ট হচ্ছে পিকনিকে যাওয়ার। উনার দলের। বিরাট বড় দল। নাম বললে সবাই চিনে ফেলবে যেন আমি বলব না। তো লিস্টে সবাইকে মানে ধরেন এরকম লেখা হচ্ছে যে ধরেন কামার আহমেদ সাইমন। কিন্তু তার ওয়াইফ এর নাম সারা আফরিন না লিখে লেখা হচ্ছে মিসেস সাইমন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? বা সাইমন ভাবি। হ্যাঁ? জি, জি। তো আচ্ছা, প্রায়ই হচ্ছে বিভিন্ন জায়গাতে শুনতে হয় আমাকে ভাবি। হ্যাঁ। তো এই যে ভাবিটা মানে এখন তবুও আমাদের একটু নিজের পরিচয় হয়েছে। তখন উনার কথা হচ্ছে যে মানে এট একদম লিস্ট নাই। আমরা বলি যে হ্যাঁ, যে না ভাবি ডাকা যাবে না। কিন্তু ওনাদের হচ্ছে they were very comfortable with it যে তারা অমুক ভাবি, তমুক ভাবি ইত্যাদি। মানে নামটা বললেই আপনারা চিনে ফেলবেন হ্যাঁ, এজন্য বলা বুঝতে যাবে না। পারছি আমি। আমি মানে বুঝতে পারছি। কিন্তু ধরেন ৮০ দশকে এসে ৯০ দশকে এসে মানে তারা নিজেদের এজেন্সি নিয়ে যেমন আমি তো কারো কোন ভাবি অবস্থায় যাই নাই। আমার বাবা-মা কেউ চান নাই যে আমি থিয়েটার করি। কিন্তু আমি গিয়েছি নিজের হুম, আকাঙ্খায়, নিজের আগ্রহে। ৯০ এর পর থেকে প্রচুর নারীরা নিজেদের আকাঙ্খায়, নিজেদের আগ্রহে আসছেন। এদের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে আম এটাকে একটা স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করেন যার মাধ্যমে তারা মিডিয়াতে যাবেন। কিন্তু কম অংশ হলেও একটা মেজর অংশ আছে যারা আসলে থিয়েটারটা থিয়েটার করেন। করতে চান। ইদানিং যেটা আমি যে আমার কাজে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে আ আ নিপীড়ন, বডি শেমিং এগুলো সবই একই রকম আছে। বরং এখন একটু বেড়েছে। এই কারণে আচ্ছা। বেড়েছে যে আগে তো উনারা খুবই সম্মানিত ব্যক্তি ছিল। উনাদের সম্পর্কে টু শব্দ কেউ মুখে উচ্চারণ করত না। এখন দলের ভিতরেও এখন আপনি আমজনতা নাটক করছে। আমজনতা যেহেতু নাটক করছে। এক তো হচ্ছে আপনি যেই বাড়িতে ভাড়া থাকছেন সেই বাড়িওয়ালা আপনাকে বকা দিবে। রাস্তাঘাটে যেকোনো লোক আপনাকে দুটো বাজে কথা বলতে পারবে, সাইবার বুলিং করতে পারবে। দলের ভিতরেও আপনি আসলে কার কি হুম। ইত্যাদি এগুলো মানে আপনার গুরুত্বপূর্ণ হয়ে সামাজিক দাঁড়ায়। অবস্থানটা নির্ধারণ নি করছে আপনার আপনি প্রতি। কোথা থেকে এসছেন? আপনি রোলটা পাবেন কিনা? আ এখানে এই সমস্ত বিষয় গুরুত্ব পাচ্ছে। এমনকি যৌন নিপীড়নের ঘটনাও ঘটেছে। অ্যা এগুলো আমরা আসলে আমার ইন্টারভিউদের কাছ থেকে আমি হুম, শুনেছি। হুম। বডি শেমিং এর ঘটনা ঘটেছে। যেহেতু আমি কেউ না, কারো কেউ না, সুতরাং আমার জন্য কোন স্পেস নাই। বাট ইন্টারেস্টিংলি এনাফ মেয়েরা এটাকে আসলে আ ওভারকাম করার চেষ্টা করছে। এবং আমি ২ টো নেগোসিয়েশন এর রাস্তা দেখেছি। একটা হচ্ছে হুম। গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিয়ে করে ফেলা। যেটা আসলে সবসময় কাজ করে না। এটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাকফায়ার করে। কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সহই বা মানে থিয়েটারের বন্ধু সহই ২ জনই দল ছেড়ে দেয়। এটা সবচেয়ে বেশি হয়। যারা টিকে গেছেন তাদের বেশিরভাগেরই হাসব্যান্ডরা থিয়েটার করেন। এটা আচ্ছা, সত্যি। আচ্ছা। কিন্তু এটা একটা সিলেকশন বায়াস ও। হুম। কারণ আমরা তো শুধু যারা টিকে গেছেন তাদেরকে দেখে বলছি। কিন্তু এরকম হাজার আছে যারা আসলে বিয়ে করেও টিকতে পারে নাই। ২ জনই চলে গেছে। এখন সেই অর্থে ২য় যে কাজটা তারা করছেন to resist this
সেটা হচ্ছে যখন তারা দেখছেন যে তাদের নিজেদের কথা বলতে পারছেন না। তিনি কারো ওয়াইফ না বা প্রেমিকা না বা মেয়ে না বলে উনি ভালো রোল পাচ্ছেন না। বা যেই আ প্লেটা উনি করতে চান সেটা উনি করতে পারছেন না। দে স্টার্ট এ রেপার্টরি। রেপার্টরি থিয়েটার কোম্পানি বানিয়ে হুম, নিজেরাই হুম। নিজেদের নাটক লিখে ডিরেকশন দিয়ে নিজে অভিনয় করে করা শুরু করে দিয়েছেন। তার ফলে কারণ আমরা এটাও দেখেছি যে আসলে ছেলেদের উপর তো অনেক ধরনের যেহেতু একটা patriarchal সোসাইটি অনেক ধরনের প্রেশার থাকে। যে খুব দ্রুত তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হয়। হ্যাঁ, থিয়েটার দায়িত্বটা নিতে হয়। মানে পরিবারের দায়িত্ব সামনের নিতে হ্যাঁ। হয়। তারপরে থিয়েটার করতে হলে যে মানে ফ্রি টাইম দিতে হয়, কোন টাকা হুম, নাই, হুম। পয়সা নাই, বেকার। আপনি এমনি নিজের পকেটের পয়সা খরচ করে আর্ট কালচার করবেন। এগুলো তো আসলে তারা অতটা সময় পায় না। এবং তাদের জন্য এটা খুব মানে ডিফিকাল্ট টু মেইনটেইন দিস। এবং আমরা দেখেছি যে এর ফলে একটা ইরোশন হয়েছে। আপনি আ থিয়েটার যদি দেখতে যান, নিয়মিত দেখেন তাহলে দেখবেন যে পুরুষ অভিনেতাদের সংখ্যা কমে গেছে। হাতে গোনা এবং মানে এবং তাদেরকে নারী প্রধান চরিত্র নিয়ে অনেক প্রচুর নাটক হচ্ছে প্রচুর এখন। নাটক। কারণ নারীরা সময় দিচ্ছেন জি, এবং তারা চাচ্ছেন তাদের এই স্পেসটা। আর পুরুষরা হচ্ছে মিডিয়াতে চলে গেছেন। সো মোটামুটি উনারা টাকা ওকে। কামাচ্ছেন এবং নারীরা নিজেরা যাদের পারচেজিং পাওয়ার আছে, তারা হয়তো চাকরিটাও করেন যেহেতু ওইটাও জেন্ডার্ড। হ্যাঁ, তার ফলে ওই ৯ঃ০০ ৫ঃ০০ শেষ হয়ে যায়। তারপরে উনারা সেই সময়টা দিতে পারেন। কিন্তু ছেলেরা তো করছে মিডিয়া ওটা তো রাত ভোর ৪ঃ০০ টার সময়ও জি, শেষ হইতে পারে। সুতরাং একদম। তারা থিয়েটারে সময় দিচ্ছেন না। এটাও ইন্টারেস্টিং। আ ভালো খারাপ সেটা বিবেচনা হয়তো আরো ৫-৬ বছর পরে আমরা করতে পারব। কিন্তু এটা আমরা দেখলাম। দিস ইস রিয়ালিটি। হুম। আমি এখন একটা মানে ২০২৪ এ একটু চলে আসবো। হুম। একদম কাট টু কাট করে একদম ২০২৪ এ চলে আসবো। যেটা ২০২৪ এ আমরা আপনাকে দেখেছি যে শিক্ষক নেটওয়ার্কের একজন সদস্য হিসাবে আপনাকে মানে খুবই সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি। স্পেশালি ২৭শে জুলাইটা ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল। যখন হচ্ছে যে শাহবাগ থানায় গিয়ে একটা ১৭ জুলাই। ১৭ই হ্যাঁ, জুলাই ১৭ই জুলাই হ্যাঁ। ২৭ একটা তারিখে গিয়েছিলাম হ্যাঁ, ডিবি অফিসে। এক্সাক্টলি হ্যাঁ। ডিবি অফিসে ২৭ এক্সাক্টলি। জুলাই, হ্যাঁ। সো ওই সময়টাতে আমি মানে আপনাকে খুবই ওই সময় একটা খুবই অ্যাক্টিভ একটা রোলে দেখা গেছে এবং একটা পরিচিত আপনি ভাইরাল হয়ে গেছিলেন আসলে। এটা যেভাবে টার্মটাকে বলা যায়। কিন্তু পরবর্তীতে আমি আপনার একটা ইন্টারভিউ পড়ছিলাম যে আপনি যে শাসন ব্যবস্থার পতনের পর আপনি উল্লেখ করেছেন যে সাম্প্রতিক সময়গুলোতে আমরা যেহেতু অনেকদিন কথা বলতে পারছিলাম না, মত প্রকাশের স্বাধীনতার একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে। কিন্তু একইভাবে কিভাবে এই স্বাধীনতার চর্চা করা হচ্ছে সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। যেমন অনলাইন বুলিং হচ্ছে প্রচুর, ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, ভিন্ন মতকে কলঙ্কিত করা হচ্ছে। তো আপনি হচ্ছে এবং যেটা হচ্ছে আসলে আমাদের গণ অভ্যুত্থানে যে প্রকৃত যে জায়গাটা ছিল বা স্পিরিটটা ছিল ওটাকে কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো আপনার মতে কিভাবে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে আবারও মানে এই সুস্থ মতপার্থক্য বা গঠনমূলক বিতর্কের ক্ষেত্র হিসেবে পুনর্দাবি করতে পারি? পুনর্দাবি তো করতেই থাকতে হবে যতক্ষণ না হয়। কিন্তু যেটা হচ্ছে এখানে তো আসলে সবটা যে মানুষ করছে তাও তো না। এখানে তো বট আছে, এআই আছে, তার ফলে ফেক অ্যাকাউন্টস আছে। তার ফলে আমরা আসলে ঠিক জানি না যে কে এটার কি পেছনে আছে। করছে? হ্যাঁ, এখন আমি এই ব্যাপারে তো শুধু সরকারকেই বলতে পারি। কারণ আপনি, আমি, আমরা তো আসলে নাগরিক হিসেবে আমাদের পক্ষে সম্ভব না এটার তলটা খুঁজে বের করা। কিন্তু এটার তলটা খুঁজে বের করা হয়তো Facebook এর সাথে বা মেটার সাথে যারা নেগোসিয়েশন এ যেতে পারে যে আমার আ এই যে সাইবার বুলিং হচ্ছে এগেইনস্ট স্পেসিফিক্যালি এবং একদম মানে সিলেক্টিভ ওয়েতে ফিমেল আম মানে অ্যাক্টিভিস্ট যারা আন্দোলনে খুবই হুম, হুম, গুরুত্বপূর্ণ হুম, হুম। ভূমিকা রেখেছে। যারা ভাইরাল ছিলেন তাদের প্রত্যেকের উপরে প্রত্যেকে এগুলো হ্যাঁ, চলছে। হ্যাঁ। এখন ধরেন আমি ২৫ বছরের যে অ্যাক্টিভিজম এর জীবন, এই অ্যাক্টিভিজম এর জীবনে আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই আন্দোলন থেকেই আমি বুলিং এর শিকার। মানে তখন বাসার টেলিফোন করত এবং যা তা গালাগাল করত। আর এখন তো ধরেন যা কিছু হুম, করে করছেই। হুম। এখন ধরেন আ আমার কাছে যেটা মনে হয়েছে হ্যাঁ, ওই সময়টাতে আমাকে দেখেছে মানুষ। এটা খুব অদ্ভুত ছিল আমার জন্য। কারণ আমি কিন্তু এই ২৫ বছর ধরে যা করা সবসময় পেছনে করি। বক্তৃতা বিবৃতি আমি খুব কম দিয়েছি। কারণ আমি তো আসলে এটাকে স্টাডি করি। সো আমি হচ্ছে অর্গানাইজ করি, তারপরে আমি ওই পাশে দাঁড়িয়ে ভিডিও করি। আচ্ছা। দেখি, ছবি তুলি। কে কোথায় দাঁড়াচ্ছে, কে কোথায় কথা বলবে। এগুলো মানে পেছনের কাজগুলো আমি সবসময় করি। এইবার কেন এবং কিভাবে ভাইরাল হইছে আমি আসলে ঠিক সিউর না। কিন্তু আমি সবসময় যা করতাম তাই করেছি। আমি কিন্তু বক্তৃতাও দেই নাই ১৭ তারিখে। মানে ১৭ তারিখেই তো ভাইরাল হলাম। ওই যে শাহবাগ থানার সামনে গিয়ে যখন আমরা হুম, হুম। চিল্লাচিল্লি করছিলাম তখন। আমার ধারণা আমার ২ পাশে ২ জন ভাইরাল ম্যাটেরিয়াল ছিলেন। এবং তাদের কারণেই আমি কারা ভাইরাল ছিলেন? হয়েছিলাম। একজন উপদেষ্টা হয়েছেন। ও আচ্ছা, আচ্ছা। আরেকজন আমার এক কলিগ। তো আমার ধারণা উনাদের মানে উনারা সামহাউ ফ্রেম এ আমি ছিলাম। ওই ফ্রেমে আমি ছিলাম। সেজন্য আমি ভাইরাল হয়েছি। এছাড়া আমি আর খুব একটা কারণ দেখি না। কিন্তু এই যে
ধরেন আমরা সাইবার বুলিং এর কথা আমি বারবার বলি এবং সবসময় বলছি যে এতে ধরেন আমি 25 বছর ধরে সহ্য করি বলে বা আমার গা সওয়া হয়ে গেছে হুম, বলে, সহ্য করি না আসলে কিন্তু গা সওয়া হয়ে গেছে, সেজন্য আমাকে হয়তো এটা এত বেশি এফেক্ট করে না। হুম, হুম। কিন্তু আহ কিন্তু অনেককে তো এফেক্ট করেছে। আমরা তো খুবই ইয়াং জুলাই বা অভ্যুত্থানে হ্যাঁ, অনেক নারীদেরকে অবশ্যই। দেখেছিলাম যার যাদেরকে আমরা এখন দেখছেন না পাচ্ছি তার না। কারণ হচ্ছে এক তো বুলিং শুরু হয়েছে। হুম, তারপরে হচ্ছে এর কারণে ধরেন মেয়েটি হয়তো দমে যাচ্ছে না। কিন্তু মেয়েটির পরিবার তো এটা দেখছে। দেখছি। কারণ এটা তো সাইবার বুলিং। আপনি ফোনে গালি দিলে আপনিই শুনলেন। কিন্তু যখন সাইবার স্পেস এ সবাই হচ্ছে দেখছে এটা সবাই দেখছে। হচ্ছে। এবং সবাই বলছে যে, "ও কেন এটা বলতে যাচ্ছে? ও কেন যাচ্ছে? ওকে হুম, থামাও।" এই যে সবাই মিলে মেয়েটাকে থামিয়ে দিচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ংকর জায়গা। এইটার হুম। সাথে ফাইট করা আরো ভয়ংকরভাবে তো দেখতে পাচ্ছি ওই হুম, যে মঞ্চে দাঁড়িয়ে মোটামুটি এই যে নারী সংস্কার কমিশনের চাঁদা বলে সদস্যদেরকে গালাগাল এবং করা হচ্ছে। অন্যান্য নেতৃত্বকেও যেভাবে গালাগালি প্রকাশ্যে গালিগালাজ করা হচ্ছে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কারো কিন্তু তাতে কিছু যায় আসছে না। কেউ কিন্তু কোনো একটা প্রতিবাদের কেউ ভাষা পজিশন বলছে না। কেউ পজিশন পজিশন নিচ্ছে 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 না। না। এবং ৩ টা মাত্র জায়গাতে আম আ কি বলা যায় ক্রিটিক হুম, মেজর। সেই ৩ টা জায়গা বাদে আরো শত, শত ইম্পোর্টেন্ট প্রপোজালস আছে ওইখানে। সেগুলো নিয়ে কোনো আলাপ নাই। এক কথায় বাদ। এরা বেশ্যাকরণ প্রক্রিয়া, কলঙ্কিতকরণ প্রক্রিয়া সব চলেছে। কিন্তু এর সমাধান কি? সমাধান হচ্ছে প্রথমত রাষ্ট্রকে এই সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত যেই নারীরা অ্যাক্টিভিজম করছেন, যারা আসছেন, যারা আসতে চাইছেন তাদেরকে আসলে কন্টিনিউয়াসলি ভিজিবল থাকতে হবে ইন দ্য সাইবার স্পেস। I know it's tough, it's going to be very difficult. It's a uphill battle. কিন্তু আমাদের এটা করতে হবে এই কারণে যেন আমাদেরকে বেশ্যাকরণ করাটা একটা কস্টলি প্রজেক্ট এ পরিণত হয়। মানে অনেক চেষ্টা করেও যদি আসলে আমাদেরকে বেশ্যাকরণ করতে না পারে, আমি যদি এটাকে গায়ে না মাখি, অ্যাবসোলিউটলি। তাহলে তো আমি এটাকে irrelevant করে দিতে পারলাম। অ্যাবসোলিউটলি মানে সেটা এই একটা জায়গায় সরকারের যেমন একটা ইয়ে আছে তেমন আমি সিভিল সোসাইটি বলি বা অবশ্যই রাজনৈতিক দলগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি যেটা আসলে মেজর তারা মেজর রোল। মেজর রোল আছে যেটা তারা একেবারেই করছেন হ্যাঁ, না তারা গতকালকে আমি এটা সবসময় নিয়ে একটা একটা স্ট্যাটাস দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার স্ট্যাটাসটা পড়েছি ওটা এইটার থেকে হ্যাঁ। আসলে আমরা জাস্ট হচ্ছে আমার সময় শেষ হয়ে গেছে হুম, মনে হুম, হয় হুম। জাস্ট শেষের একটা প্রশ্নতে আসছি যেমন গত 15 বছরে তো আমরা একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আমরা যেটা দেখেছি যে আমাদের কালচারাল সেক্টরে যেমন শিল্পী লেখক সাংস্কৃতিক কর্মীরা নীরব থেকেছেন এবং শুধুমাত্র নীরব থাকলেও থেকেই তারা ক্ষান্ত হননি মানে তারা কোনো ক্ষেত্রে ক্ষমতাকে চ্যালেঞ্জ তো করেন নাই অন্য ক্ষেত্রে ক্ষমতার হুম, ন্যারেটিভটাকেই নানান ভাবে আসলে পুনর্ভাবে মানে বারবার হচ্ছে যে এটাকে মানে গঠন করে গেছেন হুম, বা এটাকে মানে ওটার একটা স্ট্রং পজিশনিং তৈরি করে গেছেন তো এবং এখনো জুলাই পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুকেই একটা সরকারি তকমা দেওয়ার বা ইয়ে দেওয়ারও কিন্তু একটা মানে চলমান আছে তো এই পরিপ্রেক্ষিতে আমাদের জুলাইয়ের মূল স্পিরিটটা ছিল যে হচ্ছে আপনার নাগরিক পরিচয় বা নাগরিক সংগঠনের জায়গাটা তৈরি করা হুম। বা সেটাই হচ্ছে আসলে জুলাইয়ের মূল স্পিরিট কারণ ওই সময় যে নাগরিকরা দাঁড়িয়ে গিয়েছিল বলেই কিন্তু আসলে এটা সম্ভব হয়েছিল নানান রকম শ্রেণী পেশা দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হুম। চলে এসেছিল তো সেই জায়গাটা থেকে আমরা যদি বলি যে এই যে নির্মাণ করার যে আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে ছিল সেটাকে আমরা আদৌ করতে পারছি আর যদি আমরা করতে না পারি তাহলে কি আমরা ইতিহাসে আবার একটা দুঃখজনক পুনরাবৃত্তি দেখব না হ্যাঁ, দেখছি তো কিছুটা বটেও আমার কাছে মনে হচ্ছে ১০ মাস তো হয়ে গেল। আ এবং ওই আ আমার কাছে মনে হয় ২ টো জায়গা খুব আমাকে পীড়া দেয়। এক তো হচ্ছে যে এই যে জুলাইয়ে যারা নিহত হলেন তাদের ব্যাপারে কি করা গেল? আর যারা আহত থাকলেন তাদের ব্যাপারে অনেক কিছু করা গেল না। এটা একটা খুব মেজর আমার কাছে গিল্ট। আর আরেকটা হচ্ছে তাদের যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটালো, এই ভয়ংকর অপরাধীদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হলো এবং যেভাবে এই মামলা নিয়ে এখন তামাশা শুরু হয়েছে। তামাশাটা বেশ অনেকদিন ধরে চলছে কিন্তু। হুম মানে পুরো জিনিসটাকে একটা তামাশাতে পরিণত করার ক্ষেত্রে আমাদের সরকারের বিরাট ভূমিকা আছে বলে আমি মনে করি। এবং এই তামাশাতে তারা মানুষকে কথা বলতে দেওয়ার মধ্যে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু কথা বলতে বলা মানে যে আপনার কথাটা যখন আমার ব্যক্তির স্বাভাবিক জীবনযাপনের অধিকারকে হরণ খর্ব করছে, করছে খর্ব করছে তখন তো সেটা আপনার স্বাধীনতা নাই। হুম এখন সেখানে লিমিটেশন আছে। এবং সেই জায়গাগুলো বাদ দিয়ে আমরা দেখছি যে শারীরিকভাবেও কিন্তু আ হচ্ছে এবং এগুলোকে একদল আ উৎ মানে উৎসাহ দিচ্ছে যে কাজগুলো কোনোভাবে একজন নাগরিকের সচেতন নাগরিকের করার কথা না। হতে পারে না এবং সেগুলো করার পেছনেও এক ধরনের মব উস্কানো হচ্ছে, সংঘবদ্ধভাবে করা হচ্ছে। এবং এগুলোতে পরিষ্কার হয় যে আমাদের সাংস্কৃতিকভাবে আমরা অনেক আ মানে অনেক মতকে নিয়ে পরমত সহিষ্ণু একটা জীবন
এই জায়গাতে আমরা আসলে নাই। আমরা অনেকদিন ধরেই নাই। এটার কারণ হতে পারে গত ১৫ বছরে একটাই বয়ান হওয়াতে এখন ওই বয়ান ভেঙে পড়াতে চারিদিক থেকে নানা বয়ান এসে এক ধরনের হয়তো এটা থেকে একটা নতুন একটা বয়ান কিছু গঠন হয়ে যাবে, গঠিত গঠন হবে। হবে এটা আমরা আশা রাখি। হুম। যদি নাগরিকরা মাঠে থাকেন, যদি নাগরিকরা ভিজিল্যান্ট থাকেন, যদি নাগরিকরা চান এবং এই কনভারসেশন গুলো যদি শুরু করতে পারি। এখানে আমার একটা খুব মেজর অসুবিধার জায়গা লাগে যে আ আ আওয়ামী লীগের আমলে যে ধরনের বাইনারি তৈরি করা হতো, হুম, হুম, সেইরকম তার উল্টো বাইনারি এখন তৈরি করা হচ্ছে। তাহলে একদম। তো আসলে কনভারসেশন টা কোনদিন হবে না। এখন আমি যদি হত্যাযোগ্য হয়ে উঠি, তখন আমি তো আপনি যদি আমাকে হত্যাযোগ্য করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, তখন আপনার সাথে আমি কনভারসেশন টা কিভাবে করব? তো এই জায়গাটাতে আমাদের কাজ অনেক রয়ে গেছে এবং আমার কাছে মনে হয় এক্ষেত্রে যারা এই ধরনের অসহিষ্ণুতা প্রকাশ করছেন, তাদেরও কিন্তু intellectual আম ধরেন মতাদর্শিক জায়গা আছে, intellectual গুরুরা আছেন। তাদের কিন্তু তারা তো নাগরিক এই দেশের। তারা কিন্তু না intellectually এখন নিজেদেরকে বয়স বেশি না, তরুণরাই। হুম, কিন্তু তারা তো মানুষকে প্রভাবিত করছেন। তাদেরও একটা দায় কিন্তু রয়েছে এই অবশ্যই। কারণ কনভারসেশন শুরু হ্যাঁ, করার ক্ষেত্রে। অবশ্যই। এবং সহিষ্ণুতা শেখানোর ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় এবং যে একটা একটু মিসিং পজিশন হচ্ছে। নেয়ার ক্ষেত্রে। হ্যাঁ, যে আপনার পজিশনটা হওয়া উচিত সকল নাগরিকের সমান মর্যাদার পক্ষে। হুম, এখন সেই নাগরিকের অন্যান্য পরিচয়, ধর্ম পরিচয়, জাতিগত পরিচয় কিংবা লিঙ্গ লিঙ্গভিত্তিক পরিচয় পরিচয়। হুম। এইগুলো যখন এগুলোর ভিত্তিতে যখন তাকে আপনি বাদ দিচ্ছেন, আ তখন আপনি বুঝতে পারছেন যে আসলে এটা তো সেই মানে স্পিরিট ওই হয় একই নাই। জিনিস ওই চলছে। একই হচ্ছে, হ্যাঁ, একই একই হচ্ছে। কথাই হ্যাঁ, চলছে। আপনার প্রায় মনে হয় সময় আমি অনেক কথা বলে ফেলেছি। হ্যাঁ, আমার মনে হয় যে আমাকে বারবার করে বলা হচ্ছে যে জি, মোটামুটি সময়। বাট হচ্ছে কনভারসেশনটা খুবই ইন্টারেস্টিং। আমি মোটামুটি অনেক ছোট করে বলার চেষ্টা করেছি আসলে। এটাকে আমরা আরো অনেকক্ষণ চালাতে পারতাম বলে আমার মনে হয়। বাট আপনারও একটা তাড়া আছে আমি জানি। তো সেই পরিপ্রেক্ষিতে অনেক ধন্যবাদ। আপনার মানে আজকে এখানে আসার জন্য। আপনি খুবই ব্যস্ত। তার মধ্যেও আপনি এসছেন। না, থ্যাংক ইউ। আমরা আশা করছি যে আমরা যে অন্য দিনের স্বপ্ন নিয়ে আসলে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল বা আমরা যেটা বলছি যে নারীরাও একসময় এভাবে একদম ফ্রন্ট লাইনে চলে গিয়েছিল। একদিন না একদিন হয়তো সেই অন্য দিনটা আসবেই। সেইটা কবে আসবে আমরা জানি না। বাট আমাদের সিনেমা অন্যদিন। এটা খুব তাড়াতাড়িই আসছে। সো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুভ সন্ধ্যা।